ভিডিওটা কি দেখতে পেয়েছো তোমরা? জি স্যার। জি স্যার। কেউ একটু এক্সপ্লেইন করতে পারবে এই ভিডিওতে কি হলো, আমরা কি দেখলাম? ভিডিওটা দেখে কি বুঝতে পারছো? স্যার গ্যাসোলিনে ফ্লাশ পয়েন্ট অনেক কম, এই জন্য এটা অল্প তাপমাত্রা রিচ করতেই জরুরি। এবং ডিজেলের হচ্ছে অনেক বেশি, এই জন্য মানে সময় লাগলো আমাদের ওই তাপমাত্রাটা রিচ করতে, তারপরে হচ্ছে ওটা ignite। আমরা এখনো ফ্ল্যাশ পয়েন্ট জানি না। আমরা নর্মালি দেখলাম যে আমি গ্যাসোলিন দিলাম, ডিজেল নিলাম। আমি গ্যাসোলিনটা যখন ইগনাইট করলাম, সেই ইনস্ট্যান্টলি বার্নিং শুরু হলো। আর ডিজেল কি করলো, ডিজেলকে ইগনাইট করার পরও তার বার্নিং শুরু হলো না। মিনিমাম 1 মিনিট পরে সে গ্যাসোলিনের মতো বার্ন করা শুরু করলো। সো আমার দুইটা ম্যাটেরিয়াল, একটা হচ্ছে গ্যাসোলিন, একটা হচ্ছে ডিজেল, দুটাকে আমি ইগনাইট করলাম। একটা সাথে সাথে ইনস্ট্যান্টলি জ্বলে গেল, আরেকটা অনেকক্ষণ পরে জ্বলবে। সো এখান থেকে কি আমরা লিকুইড ফুয়েলকে দুই ভাগে ভাগ করতে পারি না? তো এক ভাগে আমরা ভাগ করতে পারি যেসব লিকুইড ফুয়েল ইগনাইট করার সাথে সাথে বার্ন করা শুরু করবে, আর আরেকটা ভাগ করতে পারি যেসব লিকুইড ফুয়েল ইগনাইট করার পরেও সে বার্ন করবে না, সে কিছুক্ষণ টাইম নিবে, এরপর সে বার্ন করা শুরু করবে। সো এই ভিডিও থেকে আমরা দুই টাইপ লিকুইড ফুয়েলের ধারণা পাই। তাহলে আমরা লিকুইড ফুয়েলকে দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে বলতে পারি আমরা কম্বাস্টিবল ম্যাটেরিয়াল, আর একটাকে বলতে পারি আমরা ফ্লেমেবল ম্যাটেরিয়াল। এখন আমরা ভিডিওতে যে ডিজেল দেখলাম, সেই ডিজেলকে আমরা বলবো কম্বাস্টিবল ম্যাটেরিয়াল, আর গ্যাসোলিনকে বলবো ফ্লেমেবল ম্যাটেরিয়াল। তাহলে কম্বাস্টিবল ম্যাটেরিয়াল কি? A combustible material is something that can combust in air, or flammable materials are combustible materials that ignite easily at ambient temperatures. In other words, a combustible material ignites with some effort, and a flammable material catches fire immediately on exposure to flame. So এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লেমেবল ম্যাটেরিয়াল হচ্ছে যেটা অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারে ইজিলি ইগনাইট হবে, আর কম্বাস্টিবল ম্যাটেরিয়াল হচ্ছে যেটা ইগনাইট হবে বাট কিছু ইফোর্ট লাগবে, কিছু টাইম লাগবে। সো আমরা লিকুইড ফুয়েলকে দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলবো কম্বাস্টিবল ম্যাটেরিয়াল, আরেকটাকে বলবো ফ্লেমেবল ম্যাটেরিয়াল। এখন আমাদের মেইন কনসার্ন হচ্ছে ফ্লেমেবল ম্যাটেরিয়াল, কারণ ফ্লেমেবল ম্যাটেরিয়ালে আমি ইগনাইট করলে সেটা সাথে সাথে বার্ন হওয়া শুরু করে। সো আমার হ্যাজার্ড বা রিস্কের চান্স হচ্ছে বেশি ফ্লেমেবল ম্যাটেরিয়ালস। কম্বাস্টিবল ম্যাটেরিয়ালে কোন একটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস কম। সো এই কারণে আমরা ফ্লেমেবল ম্যাটেরিয়াল নিয়ে আলোচনা করব। এখন এই যে একটা ফিউলের ফ্লেমেবিলিটি, এটা কিসের কিসের উপর ডিপেন্ড করবে সেটা আমরা এখন একটু দেখব। সো যে কোনো লিকুইডের ফ্লেমেবিলিটি ডিপেন্ড করবে চারটা পয়েন্টের উপর। একটা হচ্ছে ভ্যাপার প্রেসার, ফ্ল্যাশ পয়েন্ট, লিমিটস অফ ফ্লেমেবিলিটি, আর হচ্ছে ভ্যাপার ডেনসিটি। সো একটা ফ্লেমেবল ম্যাটেরিয়ালের ফ্লেমেবিলিটি চারটা পয়েন্টের উপর ডিপেন্ড করতেছে: ভ্যাপার প্রেসার, ফ্ল্যাশ পয়েন্ট, লিমিটস অফ ফ্লেমেবিলিটি, আর হচ্ছে ভ্যাপার ডেনসিটি। তাহলে এখন আমরা দেখি যে ভ্যাপার প্রেসারের উপর কিভাবে ফ্লেমেবিলিটি ডিপেন্ড করে। So vapor pressure is a measure of how fast a liquid evaporates. The higher the vapor pressure, the more rapidly the liquid will evaporate. Vapor pressure goes up and down with temperature of liquid. এখন এখান থেকে আমরা কি বুঝলাম? এখন জিনিসটা হচ্ছে, ধরো তুমি একটা কন্টেইনারে লিকুইড ফিউল নিলা। এটা একটা কন্টেইনার, এখানে কিছু লিকুইড ফিউল আছে, ধরো পেট্রোল আছে বা ডিজেল আছে। এখন তুমি যদি এটাকে ইগনাইট করো, এই লিকুইডটা কিন্তু জ্বলবে না। যেটা হয় যে এই লিকুইডের উপরের যে সারফেস, এখানে কি আছে, এয়ার আছে। এই এয়ারে কি করে, এই যে পেট্রোল বা ডিজেলটা আছে, এইটা কিছুটা ইভাপোরেট করে, কিছুটা অংশ ভ্যাপোরাইজ হয়ে উপরে গ্যাস হিসেবে জমা হয়। ধরো আমি একটা কন্টেইনারে
পেট্রোল নিলাম বা ডিজেল নিলাম। এখন কি করবে, এই কন্টেনারে যে পেট্রোল আছে তার কিছু পোর্শন ইভাপোরেট করবে, ইভাপোরেট করে এই যে লিকুইড সারফেসের উপরে গ্যাস হিসেবে জমা হবে। তো আমি যখন এটাকে ইগনাইট করব, তখন কি হবে, এই যে গ্যাসগুলো আছে এই গ্যাসগুলা বার্ন করা শুরু করবে, এই লিকুইডটা কিন্তু জ্বলবে না। সো আমি যদি কোনো একটা ফিউলকে খুব জলদি জ্বালাতে চাই বা তার বার্নিং যদি বেশি হবে, আমি যদি এমন চাই, তাহলে মাস্ট কি হতে হবে, এই যে উপরে যে গ্যাসটা আছে এটার কোয়ান্টিটিও বেশি হতে হবে। এই উপরের গ্যাসের কোয়ান্টিটি যত বেশি হবে আমার বার্নিংও তত বেশি হবে। মনে রাখতে হবে যে লিকুইড ফিউয়েল ইটসেলফ বার্ন করে না, এই লিকুইডটা জ্বলবে না, জ্বলবে অল টাইম গ্যাস। সো উপরে যত গ্যাস জমা হবে তত বেশি জ্বলবে। এখন এই লিকুইডের এই যে যে ফুয়েলটা নিবা, এই ফুয়েলের ভেপার প্রেসার যত বেশি হবে এটার উপরে এই গ্যাসটাও তত বেশি জমা হবে। সো সেই ফুয়েলটা তত বেশি ফ্লেমেবল হবে। এই জিনিসটা একটু বোঝা গেছে? মানে স্যার লিকুইডটা গ্যাসে কনভার্ট হবে, তারপর গ্যাসটা চলবে? হ্যাঁ, রাইট। লিকুইডটা নিজে জ্বলবে না। তুমি যদি পেট্রোল নাও বা ডিজেল নাও, লিকুইডটা নিজে জ্বলবে না, এই লিকুইডের উপরে যে গ্যাসটা জমা হবে সেই গ্যাসটা জ্বলবে। সো গ্যাস যত বেশি জমা হবে আমার ফুয়েলটা তত বেশি ফ্লেমেবল হবে। আর গ্যাস বেশি জমা হবে কখন, যখন তার ভ্যাপার প্রেসারটা বেশি হবে। ভ্যাপার প্রেসার বেশি হলে লিকুইডটা বেশি ইভাপোরেট করবে, গ্যাসের কোয়ান্টিটিও বেড়ে যাবে। বুঝতে পারছো? আসিফ, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ইমরানারা আসো, ইমরানারা হ্যালো। ওদের কি এই যে 160 কোর্স আছে? এটা 16, জি স্যার আছে স্যার। 160 কোর্সটা তো হওয়ার কথা না, রেজিস্ট্রেশন করেনি ওরা। স্যার 160 স্যার কোনটার কথা বলতেছেন স্যার আপনি? আমি বলছি যে ওই ইলেকট্রিক্যাল এই কোর্সটা হবে না, যদি দিয়ে থাকে ভুল করছে। আচ্ছা জি স্যার। এটা ঠিক হয় না, এটা একটা কারেক্ট করে নিতে বলবো যে ফ্যাকাল্টি এটা জেনারেট করে। আর ডিয়ার স্টুডেন্টস, জাস্ট টু টেক 1 মিনিট, তোমরা এই কাইন্ডলি ডু দ্য ক্লাস। কারণ আমি জাস্ট একটা হিসাব তোমাদেরকে পরিষ্কার করে বলে দিচ্ছি। তুমি যদি সেশনাল ক্লাস, ইফ ইউ মিস 2 ক্লাস আউট অফ 5, এটা কত ক্রেডিটের আসিফ? কত স্যার ক্রেডিট? 1.5 ক্রেডিটস। ওকে, সো এই ক্ষেত্রে যদি তুমি মোটামুটি 3টা ক্লাস মিস করো, তুমি পরীক্ষা দিতে পারবে না। ইট ইজ নট পসিবল। তুমি যদি 2 ক্রেডিটের কোন একটা ক্লাসে থিওরি, তুমি যদি 5টা ক্লাস মিস করো, 4টা ক্লাস মিস করো, 4টা ক্লাস মিস করলে পরীক্ষায় জরিমানা দিয়ে দিতে হবে। 5টা ক্লাস মিস করলে পরীক্ষা দিতে পারবে না 2 ক্রেডিটের। তুমি যদি 3 ক্রেডিটের টোটাল এই 7 থেকে 8টা ক্লাস মিস করো, তুমি পরীক্ষা দিতে পারবা না। এই জন্য তোমাদের সিনিয়রদেরকে দেখবা, দে ডোন্ট মিস দ্য ক্লাস, 100% হাজির থাকে। সো আমি আজকে বলে দিলাম, এবং আমাদের এখানে রিকোয়েস্টের কোনো খানা নাই। ওয়েল, ইফ ইউ আর সিক অন দ্যাট ডে, ইউ ইনফর্ম দ্য টিচার। এটা আছে, এটা একটা সিরিয়াস ইস্যু, কাইন্ডলি টেক ইট নোট অ্যান্ড ডোন্ট মিস দ্য ক্লাস। এটা হলো এটা একটা ইস্যু। আর আসিফ, তোমরা এই যে মাঝে মাঝে ওদেরকে থিওরির সাথে রিলেট করে কিছু কিছু ভিডিও টিডিও দেখাবা, যেহেতু সেশন করতে পারছে না। জি স্যার, ভিডিও দেখাচ্ছি স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে। মানে মেইনলি সেই যে থিওরিটা পড়ে ওইটা যেন রিলেটেড থাকে। জি স্যার। এই যে ফুয়েল, ভেপার প্রেসার, এগুলো আসলে ইট ইজ দেয়ার, বাট ওইটা খুব বেশি ইমপ্লিকেশন দেখা যাচ্ছে যে তাদের ইয়েতে থাকে না আর কি, থিওরিতে থাকে না। তো সেশনাল এগুলোকে আপডেট করার ব্যাপার আছে, যেটা তার বেশি দরকার ওই জিনিসটা একটু না থাকলেও ইয়ে করে নিয়ে আসবা। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, তো এই জিনিসটা কি তোমরা বুঝতে পারছো? কেউ একজন এক্সপ্লেইন করো, কি বুঝলা? আচ্ছা স্যার, যে কোনো হাইড্রোকার্বন বার্ন করার ক্ষেত্রে কি আমরা গ্যাসটাই বার্ন করি? যে কোনো হাইড্রোকার্বন বার্ন করার ক্ষেত্রে কি আমরা গ্যাসটাই বার্ন করি? তোমার সেটা যদি লিকুইড হয় তাহলে গ্যাসটা বার্ন হবে। রোল 77, মামুন শুনতে পাচ্ছ? রোল 77।
রোল 50 শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। একটু এক্সপ্লেইন করো কি বুঝলা। এখানে যদি স্যার বাষ্পচাপ এর উপর নির্ভর করে, মানে গ্যাসের ফ্লেমিলিটি নির্ভর করে। যদি বাষ্পচাপ বেশি হয় তাহলে অতি দ্রুত এটা জ্বলতে শুরু করবে এরকম। রাইট। সো ফ্লেমেবিলিটির ফার্স্ট পয়েন্ট আমরা দেখলাম যে এটা ব্যাপার প্রেসারের উপর ডিপেন্ড করবে। এখন আমরা চলে আসি আমাদের মেইন কনসার্ন ফ্ল্যাশ পয়েন্টে। ফ্ল্যাশ পয়েন্টের উপর কিভাবে ফ্লেমেবিলিটি ডিপেন্ড করবে, এর আগে আমাদের বুঝতে হবে ফ্ল্যাশ পয়েন্ট। এখন আসি ফ্ল্যাশ পয়েন্ট কি। সেটা হচ্ছে ফ্ল্যাশ পয়েন্ট ইজ দ্য লোয়েস্ট টেম্পারেচার at which a liquid can form an ignitable mixture in air near the surface of the liquid. স্যার ভেপার প্রেসারের শেষ পয়েন্টটা যদি আরেক স্যার বুঝান। ভেপার প্রেসারের শেষ পয়েন্টটা স্যার goes up down. pressure goes up and down with the temperature of the liquid. আচ্ছা বুঝাচ্ছি। এটা হচ্ছে ধরো আমি যে ফার্স্টের যে ভিডিওটা দেখলাম গ্যাসোলিন, সেখানে কি হলো, আমি ম্যাচের কাঠিটা দেওয়ার সাথে সাথে জ্বলা শুরু করলো, ঠিক আছে, বাট গ্যাসোলিন কিন্তু জ্বললো, কিন্তু খুবই স্লো বার্নিং হচ্ছিল। এরপর দেখা গেল যে 1 মিনিট পরে ওই ডিজেলটাও আমার গ্যাসোলিনের মতো জ্বলা শুরু করলো। আমরা একটা ভিডিওতে দেখছি। এটার কারণ হচ্ছে এই যে 1 মিনিট পর সেটা বেশি করে জ্বলা শুরু করলো। এই 1 মিনিট কি হয়েছে, 1 মিনিট এই লিকুইডটার টেম্পারেচার বাড়ছে, কারণ তার উপরে তো অল টাইম একটা আগুন জ্বলছে। সো ওই ফায়ারটার কারণে লিকুইডের টেম্পারেচার ধীরে ধীরে বাড়তেছিল। তো লিকুইডের টেম্পারেচার যখন বাড়বে, উপরে কি হবে, উপরে গ্যাসের পরিমাণও আস্তে আস্তে বাড়বে। সো বাড়তে বাড়তে একটা পর্যায়ে এমন আসলো যখন উপরে গ্যাসের পরিমাণ অনেক বেশি হয়ে গেল, ইভাপোরেশন হওয়ার পরিমাণও বেশি হয়ে গেল, কন্টিনিউয়াসলি গ্যাস জমা হচ্ছে। তখন ডিজেলটা কি দেখলাম, সেও গ্যাসোলিনের মতো জ্বলা শুরু করছিল। সো ভেপার প্রেসার যদি বাড়ে, আমার উপরের যে গ্যাস সেটার কোয়ান্টিটি বাড়বে, কারণ ইভাপোরেশন বেশি হবে। সো তখন ফ্লেমেবিলিটিও বাড়বে। আবার যদি টেম্পারেচার কমে যায়, টেম্পারেচার কমলে কি হবে, ইভাপোরেশন বেশি হবে না। ইভাপোরেশন বেশি না হলে গ্যাসের কোয়ান্টিটিও বেশি থাকবে না। সো সেটা কম ফ্লেমেবল হবে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা এখন আসে ফ্ল্যাশ পয়েন্টে। ফ্ল্যাশ পয়েন্ট হচ্ছে একটা লোয়েস্ট টেম্পারেচার, যেই টেম্পারেচারে একটা লিকুইড একটা ইগনাইটেবল মিক্সচার ফর্ম করতে পারে। গ্যাসোলিনের ক্ষেত্রে কি ছিল, আমি যখন ম্যাচের কাঠি ধরলাম সাথে সাথে সে চলে গেল, বা ডিজেলে অনেকক্ষণ পর জ্বলবে। কারণ হচ্ছে প্রতিটা লিকুইডের একটা সার্টেন টেম্পারেচার থাকে, ওই টেম্পারেচার রিচ করার আগ পর্যন্ত সে কখনো জ্বলবে না। তুমি যতই আগুন দাও, যতই ট্রাই করো, সে কখনো জ্বলবে না। ডিজেলের একটা সার্টেন টেম্পারেচার আছে, গ্যাসোলিনের একটা সার্টেন টেম্পারেচার আছে। এখন ধরো গ্যাসোলিনের ফ্ল্যাশ পয়েন্ট ছিল -40°C। -40° কি খুবই লো টেম্পারেচার। এই কারণে আমি যখনই ম্যাচের কাঠি ধরলাম সেটা আগুন চলে গেল। বাট ডিজেলের ফ্ল্যাশ পয়েন্ট টেম্পারেচার হচ্ছে 50°C এর মতো। এই কারণে কি হইলো, ডিজেলে আমি যখন আগুন দিলাম, ধরো আজকের আমাদের রুমের টেম্পারেচার হচ্ছে 30°C। তো ডিজেলে আমি আগুন দেওয়ার পরে কি হইলো, এই ডিজেলের টেম্পারেচার বাড়তে থাকলো, বাড়তে বাড়তে যখন 50 হইলো তখন তার বার্নিং শুরু হইলো। এখন ফ্ল্যাশ পয়েন্ট হচ্ছে সেই লোয়েস্ট টেম্পারেচার যেখানে একটা ইগনাইটেবল মিক্সচার ফর্ম করবে, বাট নট নেসেসারি যে বার্নিংটা কন্টিনিউ হবে। ফ্ল্যাশ পয়েন্টে আমার কি হবে, আমি যদি একটা ম্যাচের কাঠি জ্বালাই, একটু জ্বলে উঠবে, আমি একটু ফ্ল্যাশ দেখতে পারবো, এরপর সাথে সাথে আবার ফ্ল্যাশটা নিভে যাবে। বাট ফ্ল্যাশ পয়েন্টের থেকে আমি যদি টেম্পারেচার আরেকটু বাড়াই, ধরো মিনিমাম 10° বাড়াইলাম, ধরো আমার ডিজেলের ফ্ল্যাশ পয়েন্ট 50°C, আমি এখন এটা টেম্পারেচার বাড়িয়ে 60°C করলাম, তখন দেখা যাবে যে বার্নিংটা কন্টিনিউ হবে, মানে কন্টিনিউয়াসলি বার্ন করতে থাকবে। বাট ফ্ল্যাশ পয়েন্ট টেম্পারেচারে কি হবে, আমি ম্যাচের কাঠি দিব, সে একটু জ্বলে উঠবে লেস দেন 5 সেকেন্ডের জন্য, এরপর আবার নিভে যাবে, জ্বলবে না। বাট এই ফ্ল্যাশ পয়েন্টের থেকে আরেকটু টেম্পারেচার যখন বাড়াবো, মোটামুটি দেখা যায় যে 10°C, তখন সেই বার্নিংটা কন্টিনিউ হবে, অ্যাটলিস্ট 5 সেকেন্ডের বেশি জ্বলবে। সো ফ্ল্যাশ পয়েন্ট ইজ দ্য লোয়েস্ট টেম্পারেচার at which a liquid can form an ignitable mixture in air near the surface of the liquid. তো যেই
ম্যাটেরিয়ালের বা যে লিকুইড ফিউলের ফ্ল্যাশ পয়েন্ট কম হবে, the easier it is to ignite the material. একটু আগে আমরা দেখলাম যে গ্যাসোলিনের ফ্ল্যাশ পয়েন্ট অনেক কম, সো এটা বেশি ফ্লেমেবল ছিল। সো ফ্ল্যাশ পয়েন্ট টেম্পারেচার কম যত হবে, ফ্লেমেবিলিটি তত বেশি হবে। তো এই ফ্ল্যাশ পয়েন্ট টেম্পারেচারটা কি, এটা কি বুঝতে পারছো তোমরা? এক্সপ্লেইন করো একটু, কি বুঝলা? স্যার যে পয়েন্টে স্যার এই যে মানে ফুয়েলটা জ্বলতে শুরু করে ওইটাকে স্যার ফ্ল্যাশ পয়েন্ট বলে। না, এখানে একটু ভুল আছে। জ্বলতে শুরু করবে না, সে জ্বলবে, জ্বলে সাথে সাথে নিভে যাবে। ধরো আকাশ যখন বিদ্যুৎ চমকায়, আমরা কি এটা স্পার্কের মতো দেখতে পাই না, এটা ফ্ল্যাশের মতো, এটা সাথে সাথে আবার অফ হয়ে যায়, এমন কিছু দেখতে পাবো। এরপর ফ্ল্যাশ পয়েন্টের থেকে আরেকটু যখন টেম্পারেচার বাড়াবো তখন সে কন্টিনিউয়াসলি জ্বলবে, বাট ফ্ল্যাশ পয়েন্টে সে জ্বলবে না, সে জ্বলে আবার সাথে সাথে নিভে যাবে। তো এটা হওয়ার কারণ কি? কোনটা? এটা হওয়ার কারণ হচ্ছে ফ্ল্যাশ পয়েন্ট টেম্পারেচারে আমার যে ব্যাপারটা জমা হওয়ার কথা ছিল লিকুইড সারফেসের উপরে, ব্যাপারটা অত বেশি জমা হয় না, এই কারণে বার্নিংটা সাস্টেইন করে না। আমি যখন ইগনাইট করব, ওই ব্যাপারটা জ্বলে সাথে সাথে নিভে যাবে। বাট ফ্ল্যাশ পয়েন্টের থেকে আরেকটু যখন টেম্পারেচার বাড়াবো তখন কি হবে, ওই ইভাপোরেশন রেটটা বেড়ে যাবে, কন্টিনিউয়াসলি গ্যাস জমা হতে থাকবে, সো বার্নিংটা কন্টিনিউ হবে। বাট ফ্ল্যাশ পয়েন্টে এই ইভাপোরেশনের রেটটা কম, লিকুইড সারফেসের উপরে কন্টিনিউয়াসলি গ্যাস জমা হয় না, এই কারণে জ্বলে সাথে সাথে নিভে যায়। এবার কি বুঝতে পারছো? বুঝা গেছে? Yes, sir. রো 60 রেদওয়ান শাহরিয়ার, রেদওয়ান শাহরিয়ার শুনতে পাচ্ছ? Yes, sir. কি বুঝলা বলো তো, ফ্ল্যাশ পয়েন্ট টেম্পারেচার কি? স্যার যে আর কি যে লোয়েস্ট টেম্পারেচারে একটা গ্যাস কিছু সময় আর কি ইগনাইট করলে একটু বার্ন হবে আর কি। আচ্ছা, আর আমি যে আরেকটা টেম্পারেচারের কথা বললাম, যে ফ্ল্যাশ পয়েন্টের থেকে আমি যখন টেম্পারেচার আরেকটু বাড়াবো তখন তার বার্নিংটা কন্টিনিউ হবে, মিনিমাম 5 সেকেন্ড জ্বলবে। এই পয়েন্টের নাম হচ্ছে ফায়ার পয়েন্ট টেম্পারেচার। ফায়ার পয়েন্ট টেম্পারেচার। তো আমরা দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে ফ্ল্যাশ পয়েন্ট টেম্পারেচার আর একটা হচ্ছে ফায়ার পয়েন্ট টেম্পারেচার। ফ্ল্যাশ পয়েন্ট টেম্পারেচারে কি হবে, ফিউয়েলটা জ্বলবে না, সে জ্বলে সাথে সাথে নিভে যাবে। আর ফায়ার পয়েন্ট টেম্পারেচারে কি হবে, এটা হচ্ছে ফ্ল্যাশ পয়েন্টের থেকে বেশি। ফায়ার পয়েন্ট টেম্পারেচারে ফিউয়েলটা মিনিমাম হলো 5 সেকেন্ড বার্ন করবে, 5 সেকেন্ড ধরে জ্বলবে। ফায়ার পয়েন্ট টেম্পারেচারে বার্নিংটা সাস্টেইন করবে। সেই দুইটা জিনিস আমরা শিখলাম। এখন ফ্ল্যাশ পয়েন্ট ইজ এ ডিসক্রিপটিভ characteristics that is used to distinguish between flammable fuels such as gasoline and combustible fuels such as diesel. So ফ্ল্যাশ পয়েন্ট টেম্পারেচারটা দিয়ে আমরা ফুয়েলকে ক্লাসিফাই করতে পারি, কোনটা আমার ফ্লেমেবল ফুয়েল আর কোনটা কম্বাস্টিবল ফুয়েল। ফ্ল্যাশ পয়েন্ট যদি কম হয়, 38 ডিগ্রি সেলসিয়াস এর কম হয়, তখন আমরা সেই ফুয়েলকে বলি যে এটা হচ্ছে ফ্লেমেবল ফুয়েল। আর ফ্ল্যাশ পয়েন্ট টেম্পারেচার যদি 38 ডিগ্রি সেলসিয়াস এর বেশি হয়, তখন সেই ফুয়েলকে আমরা বলি কম্বাস্টিবল ফুয়েল। সো আমাদের আজকের এক্সপেরিমেন্ট হচ্ছে এই বিভিন্ন লিকুইড ফুয়েলের জন্য এই ফ্ল্যাশ পয়েন্ট টেম্পারেচারটা বের করা। সো এটা আমরা লাস্টে দেখবো কিভাবে আমরা বের করতে পারি বা ল্যাবে আমরা কিভাবে করব। এর আগে আমরা আরো কিছু থিওরি দেখে নিব। হ্যাঁ বলো। স্যার কম্বাস্টেবল কি যেন বলছিলেন স্যার, আরেকবার একটু। শুরুর ভিডিওটা কি দেখছিলাম মনে আছে? শুরুতে জি, স্যার। ভিডিও দেখেছিলাম, ভিডিওটাতে জি, কি স্যার। ছিল? গ্যাসোলিন ছিল মানে পেট্রোল, আর আরেকটা পাত্রে ছিল আমার ডিজেল। তো গ্যাসোলিনে কি করলাম, আমি যখন ম্যাচের কাঠি ধরলাম সাথে সাথে জ্বলা শুরু করছিল। আর ডিজেলে কি হয়েছিল, আমি ম্যাচের কাঠি দেওয়ার সাথে সাথে জ্বলে নাই, মিনিমাম 1 মিনিট টাইম নিচ্ছে, এরপরে বার্নিং শুরু হয়েছে। সো একটা দেখলাম সাথে সাথে জ্বলতেছে, আরেকটা অনেকক্ষণ পর, কিছু ইফোর্টের পরে, কিছু টাইম নেওয়ার পরে সে জ্বলতেছে। সো যেই জিনিসটা আমার সাথে সাথে জ্বলবে সেটা হচ্ছে ফ্লেমেবল, আর যেটা একটু ইফোর্ট দিতে হবে, একটু টাইম নিবে, সেটা হচ্ছে কম্বাস্টিবল। বুঝতে পারছো? জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। কম্বাস্টেবলের জন্য ফ্ল্যাশ পয়েন্ট কত? 38 ডিগ্রি সেলসিয়াস এর বেশি।
কোন ফুয়েলের ফ্ল্যাশ পয়েন্ট টেম্পারেচার গ্রেটার দ্যান 38°C হলে সেটাকে আমরা বলবো কম্বাস্টিবল। সেটা 50° হতে পারে, 100°ও হতে পারে। আর 38°C এর নিচে হলে আমরা বলবো সেটা হচ্ছে ফ্লেমেবল। ক্লিয়ার? স্যার এখন এই যে ফ্ল্যাশ পয়েন্টের জন্য ডিজেল ইঞ্জিন আর মানে পেট্রোল ইঞ্জিনের মধ্যে ডিফারেন্সটা কিভাবে ক্রিয়েট হয়? ফ্ল্যাশ পয়েন্টের জন্য আবার বলো। স্যার যে ডিজেল ইঞ্জিন আর পেট্রোল ইঞ্জিন দুইটা যে ডিফারেন্স আছে ওইটার কি ফ্ল্যাশ পয়েন্টের জন্য কোনো ডিফারেন্স ক্রিয়েট হয় নাকি মানে সেম ভাবেই কাজ করে? ফ্ল্যাশ পয়েন্টের জন্য অ্যাকচুয়ালি আমার ডিফারেন্সটা ক্রিয়েট হয় না। ক্রিয়েটটা হয় অ্যাকচুয়ালি সেলফ ইগনিশন টেম্পারেচার বলতে আরেকটা টার্ম আছে, সেটার জন্য। আমি এটা এক্সপ্লেইন করি। ফ্ল্যাশ পয়েন্ট টেম্পারেচার আমার গ্যাসোলিনের কম, ঠিক আছে? বাট তুমি যদি এখন গ্যাসোলিনকে ইগনাইট করতে চাও, তোমার কিন্তু একটা ইগনিশন সোর্স লাগবে। মানে ওকে তোমার হিট দিতে হবে, বা তোমার এনাফ পরিমাণ অক্সিজেন লাগবে, তোমার একটা হিট সোর্স লাগবে, কখন সে জ্বলবে। আর সেলফ ইগনিশন টেম্পারেচার হচ্ছে এমন একটা টেম্পারেচার যেটা রিচ করলে আমার গ্যাসটা অটোমেটিক বার্ন হওয়া শুরু করে। মানে তোমার কিচ্ছু করতে হবে না, তোমার কোনো ম্যাচের প্যাকেট চালাতে হবে না। ওই টেম্পারেচার রিচ করলে সে অটোমেটিক বার্ন করা শুরু করবে। সো দেখা যায় যে পেট্রোলের যে টেম্পারেচারটা আর এই ফ্ল্যাশ আর এই যে সেলফ ইগনিশন টেম্পারেচার এসআইটি যেটা আমি বললাম, সেটা অবভিয়াসলি ফ্ল্যাশ পয়েন্ট ফায়ার পয়েন্টের থেকে অনেক বেশি হায়ার টেম্পারেচার। এখন পেট্রোলের যে সেলফ ইগনিশন টেম্পারেচার সেটা হচ্ছে ডিজেলের সেলফ ইগনিশন টেম্পারেচারের থেকে অনেক কম। এই কারণে দেখা যায় কি যে পেট্রোল ইঞ্জিনে আমাদের কম্প্রেশন যে রেশিও থাকে সেটা অনেক কম থাকে। কম্প্রেশন রেশিও কি তোমরা বুঝছো যে কোশ্চেনটা করলা? স্যার নো স্যার। ওয়ার্কিং মেকানিজমটা জানো ইঞ্জিনের? ইয়েস স্যার, মানে সেল বার্ন হয়ে ইগনিশন হওয়ার পরে তারপর হচ্ছে পিস্টন গুলো মুভ করে। একবারে শুরুতে কি হয়? একবার শুরুতে হচ্ছে ফুয়েল ইনজেক্ট আছে। না, পেট্রোল ইঞ্জিনের কথা যদি বলো, একবারে শুরুতে ফুয়েল আর এয়ার মিক্সচার ইনটেক করে, এরপরে সেটা কম্প্রেশন করে। কম্প্রেস করে মানে চাপ দেয়, প্রেসার বাড়ে, টেম্পারেচার বাড়ে। কম্প্রেসড হওয়ার পরে স্পার্ক প্লাগ থেকে স্পার্ক জেনারেট হয়। স্পার্কটা জেনারেট হলে ভিতরে বার্নিং শুরু হয়, তখন পিস্টনটা আবার নিচে নেমে যায়। এরপরে এক্সস্ট হয়ে এক্সস্ট গ্যাসটা বের করে, এভাবে পিস্টনটা আপ ডাউন করে, ঠিক আছে? এখন আমি যে সেকেন্ড স্টেজে যে কম্প্রেসড করলাম, এই কম্প্রেশনটা কিন্তু পেট্রোল ইঞ্জিনেও করা হয়, ডিজেল ইঞ্জিনেও করা হয়। এখন আমার ইঞ্জিনের যে ইফিসিয়েন্সি, এগুলো তোমরা পড়বা, এখন জাস্ট বলে রাখি, ইঞ্জিনের ইফিসিয়েন্সিটা এই কম্প্রেশন রেশিওর উপর ডিপেন্ড করে যে তুমি কত বেশি কম্প্রেস করতে পারলা গ্যাসটাকে। ভিতরে যে সিলিন্ডারের মধ্যে গ্যাসটা থাকে, তুমি যত বেশি কম্প্রেস করতে পারবা দেখা যায় যে এফিসিয়েন্সি তত বেশি হয়। এখন এই ডিজেল ইঞ্জিনে যেটা হয়, এই কম্প্রেশন রেশিওটা অনেক বেশি থাকে, তার মানে ডিজেল ইঞ্জিনের এফিসিয়েন্সি বেশি। বাট পেট্রোল ইঞ্জিনে এই কম্প্রেশন রেশিওটা কম থাকে, তার মানে এফিসিয়েন্সি কম। এখন আমরা চাইলেও পেট্রোল ইঞ্জিনে এই কম্প্রেশন রেশিওটা বেশি বাড়াতে পারি না, কারণ হচ্ছে কম্প্রেশন রেশিও যদি আরো বাড়াই তখন ভিতরের কি প্রেসার টেম্পারেচার আরো বেড়ে যায়। টেম্পারেচারটা বেড়ে, একটা নির্দিষ্ট ফুয়েলের কি নির্দিষ্ট কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর থাকে না? হ্যাঁ থাকে। এখন যেটা হয় পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে, কম্প্রেশন রেশিওটা বেশি বাড়ালে ভিতরের টেম্পারেচারটা বেশি বেড়ে যায়, বেড়ে ওই সেলফ ইগনিশন টেম্পারেচারের সমান হয়ে যায় বা তার থেকেও বেশি হয়ে যায়। দেখা যায় যে ওই স্পার্ক প্লাগ থেকে স্পার্ক জেনারেট হওয়ার আগেই আমার ভিতরের যে গ্যাসোলিন আছে সেটা বার্ন হওয়া শুরু করে। তখন যেটা হয়, নকিং হয় ইঞ্জিনে খুব জোরে জোরে কিছু সাউন্ড পাওয়া যায়, আমাদের গাড়িটা কাঁপে, মানে স্মুথলি রান করে না। এই সমস্যাগুলো হয়। এই কারণে তোমার মানে আমরা পেট্রোল ইঞ্জিনে বেশি কম্প্রেশন রেশিও রাখি না, মোটামুটি 6 থেকে 12 রাখা হয়, যেখানে ডিজেল ইঞ্জিনে আমার 8 থেকে 20 পর্যন্ত রাখা যায় কম্প্রেশন রেশিও। বুঝতে পারছো? ফ্ল্যাশ পয়েন্টের উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে সেলফ ইগনিশন টেম্পারেচারের উপর। ফায়ার পয়েন্ট আমরা দেখলাম, এখন দেখি লিমিটস অফ ফ্লেমেবিলিটি। এটার উপরে কিভাবে ফ্লেমেবিলিটি ডিপেন্ড করবে।
সো পেট্রোল ইঞ্জিনের কথা যে বলতেছিলাম, পেট্রোল ইঞ্জিনের ফার্স্ট স্টেজে আমরা কি করি, এয়ার আর ফিউয়েল মিক্সচার ইনটেক করি। ইঞ্জিনে সিলিন্ডারের ভিতরে এয়ার আর ফিউয়েলের একটা মিক্সচার আসে, এরপর সেটা কম্প্রেস হয়। এখন এই যে এয়ার আর ফিউয়েলের মিক্সচার, এই মিক্সচারটা কেমন হবে? এই মিক্সচারে কি খুব বেশি এয়ার থাকবে নাকি খুব বেশি ফিউয়েল থাকবে? কেউ কি বলতে পারো কি হবে এই মিক্সচারটা? বা আমি যদি এয়ার ইনটেক না করাতাম, ইঞ্জিনের মধ্যে শুধু ফিউয়েল নিয়ে আসতাম, তাহলে কি হতো? শুধু ফুয়েল আনলে তো এটা জ্বলতো না, কারণ অক্সিজেন ছিল না। হ্যাঁ, শুধু ফিউয়েল আনলে কি হবে আমি শুনতে পারিনি। তো শুধু ফুয়েল আনলে এটা জ্বলতো না, কারণ সেখানে অক্সিজেন ছিল না। রাইট, শুধু ফিউয়েল আনলে জ্বলবে না কারণ সেখানে অক্সিজেন ছিল না। তাহলে আমার কি করতে হবে, এয়ার আর ফিউয়েলের মিক্সচার আনতে হবে যেন আমি অক্সিজেনটা পাই। তো এখন এই মিক্সচারটা কেমন হবে? এখানে কি এয়ারের পরিমাণ বেশি হবে না ফিউয়েলের পরিমাণ বেশি হবে? কি হবে বলো তো? স্যার সমান। সমান হবে, শিওর? এটা এক একটা স্যার ভেপার বেশি রকম হবে না? স্যার রিঅ্যাকশন করে দেখতে হবে। রিঅ্যাকশন করে দেখতে হবে। তোমরা কেমিস্ট্রিতে হয়তো পড়ছো যে 1 মোল হাইড্রোকার্বন বার্ন করতে কি পরিমাণ অক্সিজেন লাগে, পড়ছো না এই জিনিস? হ্যাঁ, সো জিনিস হচ্ছে এমনই যে 1 মোল গ্যাসোলিন বার্ন করতে কি পরিমাণ অক্সিজেন লাগে। সো এই কেমিক্যাল রিঅ্যাকশনটা যদি করো তাহলে দেখবা যে 1 মোল গ্যাসোলিন বার্ন করতে 14.7 মোলের মতো অক্সিজেন লাগে। সো আমার ইনটেক স্ট্রোকে ইঞ্জিনে আমি কি করব, 1 মোল গ্যাসোলিনের জন্য 14.7 মোল অক্সিজেন বা এয়ার নিতে হবে। তার মানে এয়ারের পরিমাণটা বেশি। এখন এটা হচ্ছে থিওরিটিক্যাল হিসাব, বাট প্র্যাকটিক্যালি 14.7 এর থেকেও আরেকটু বেশি অক্সিজেন রাখা হয়। আর এই যে মিক্সচার, এই যে 1 মোল গ্যাসোলিন আর 14.7 মোল এয়ার, যেটা তুমি রিঅ্যাকশন থেকে পেলা, এই মিক্সচারের যে রেশিও যে 1:14.7, এটাকে বলা হয় স্টয়কোমেট্রিক রেশিও। স্টয়কোমেট্রিক রেশিও প্র্যাকটিক্যালি এই স্টয়কোমেট্রিক রেশিওর থেকে বেশি এয়ার রাখা হয়। এখন কথা হচ্ছে, আমি যদি আরো বেশি এয়ার নিই তাহলে কি আমার বার্ন হবে? বা এয়ারের পরিমাণ যদি কম নেই, ফিউয়েল যদি অনেক বেশি নেই, তাহলে কি বার্নিং হবে? বার্নিং হবে বাট কম হবে। বার্নিং হবে বাট কম হবে। এখন কথা হচ্ছে, আমি যদি আরো এয়ার নেই বা আরো ফুয়েল নেই তখন কিন্তু আমার বার্ন হবে না। এটার একটা লিমিট আছে। ধরো এই যে ইয়েলো পার্টটা দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে এলডিএল 2.5%। 2.5% এর যদি কম হয়, ইয়েলো জোনের মধ্যে যদি থাকে, তাহলেও বার্ন হবে না। আর এই যে ভায়োলেট কালার দেখতে পাচ্ছ, ইউইএল 12.8%, এই ভায়োলেট কালার পোর্শনে যদি কোনো কিছু থাকে বার্ন হবে। আচ্ছা, এটা একটু বলে নিই এটা কি। এটা হচ্ছে অ্যাসিটন গ্যাসের জন্য, অ্যাসিটনের জন্য এয়ার আর অ্যাসিটনের মিক্সচারের রেশিও। এখানে আমরা দেখতে পাচ্ছি এই রেশিও যদি 2.5% এর কম হয়, মানে এখানে আমার অ্যাসিটন যা আছে আর তার 2.5% এয়ার আছে, তখন এর কম হলে এই ইয়েলো জোনে চলে আসবে, তখন বার্নিং হবে না। এটাকে আমরা বলতেছি এলইএম, লোয়ার এক্সপ্লোসিভ লিমিট। আর আপার এক্সপ্লোসিভ লিমিট ইউইএল 12.8%। মানে জিনিসটা হচ্ছে এমন যে, ধরে নাও গ্যাসোলিন আছে আর এয়ার আছে। এখন এই রেশিওটা যদি আমি কি বললাম, স্টয়কোমেট্রিক রেশিও হচ্ছে 14.7, 1:14.7, এটা হচ্ছে স্টয়কোমেট্রিক রেশিও। এখন এই রেশিওটা যদি ধরো 1:2.5 হয়, মানে 1 মোল আমি গ্যাসোলিনের জন্য 2.5 মোল অক্সিজেন দিলাম, তখনও জ্বলবে না। বা এখানে 1 মোল গ্যাসোলিনের জন্য 12.8 মোল আমি অক্সিজেন দিলাম, তখনও জ্বলবে না। একটা সার্টেন রেশিও আছে। স্যার এখানে পার্শিয়াল কম্বাসন হওয়ার কোনো চান্স আছে? মানে ধরেন লিমিটিং রিঅ্যাকট্যান্ট হিসেবে ধরলাম। হ্যাঁ, পার্শিয়াল কম্বাসন হবে এই যে লিমিটিং ফ্যাক্টর গুলোর আশেপাশে থাকে, এর বেশি থাকলে হবে না।
তো এখানে আমি যে জিনিসটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমার মিক্সচার যদি খুব বেশি লিন হয়, মানে তুমি গ্যাসোলিন নিলা আর অনেক বেশি অক্সিজেন নিলা, স্টয়কিওমেট্রিক মিক্সচারের থেকে অনেক বেশি পরিমাণ, 1 মোল গ্যাসোলিন নিলা 20 মোল অক্সিজেন নিলা, তখন দেখা যাবে যে মিক্সচারটা অনেক লিন হয়ে গেছে, এটাকে আমরা বলি লিন মিক্সচার। তখন আমার বার্নিং হবে না। আবার মিক্সচারটা যদি খুব রিচ হয়, যেখানে ফুয়েলের কোয়ান্টিটি অনেক বেশি, আমি 1 মোল ফুয়েল নিলাম আর দেখা যাবে গেল যে 5 মোল অক্সিজেন নিলাম, যেখানে আমার নেওয়ার কথা ছিল 14.7। তো এই মিক্সচারটা কি খুব বেশি রিচ, এই মিক্সচারে ফুয়েলের পরিমাণ খুব বেশি। তো এই ফুয়েলের পরিমাণ খুব বেশি হলেও আমার বার্নিংটা হবে না। বার্নিং হবে এই এক্সপ্লোসিভ রেঞ্জের মধ্যে যদি থাকে, এই রেড জোনে যদি থাকে, আমার কেবলমাত্র তখনই বার্নিং হবে। তো এই জিনিসটার উপরও আমার ফ্লেমেবিলিটি ডিপেন্ড করে। এটার উপরে কিভাবে ডিপেন্ড করে, ধরো তুমি একটা রুমের মধ্যে কন্টেইনারে কিছু লিকুইড ফুয়েল বা কোনো রাসায়নিক দ্রব্য, ফ্লেমেবল লিকুইডস জমা করে রাখলো, তোমার একটা গোডাউন আছে। এখন এটার ফ্ল্যাশ পয়েন্ট টেম্পারেচার অনেক কম, সো তোমার এই গোডাউনে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। তুমি এক্ষেত্রে কি করতে পারো, যেটা করতে পারো, ভেন্টিলেশন সিস্টেম খুব বেশি ভালো রাখতে পারো, যে তোমার রুমের ভিতরে অনেক বেশি এয়ার পাস করবে। অনেক বেশি এয়ার পাস করলে কি হবে, এই তুমি যে ফ্লেমেবল ফ্লুইডটা রাখলা তোমার গোডাউনে, ওটা তো ইভাপোরেট করতে থাকবে, গ্যাস জমা হতে থাকবে। বাট এত বেশি ভেন্টিলেশন রাখলে যে ওই গ্যাসের সাথে এয়ারটা খুব বেশি মিক্সড হয়ে গেল, ওই মিক্সচারটা খুব লিন হয়ে গেল, তখন কিন্তু তোমার গোডাউনে অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি কমে যাবে। দেখা গেল যে একটা ম্যাচের কাঠি জ্বললেও আগুন জ্বলবে না, কারণ তখন এয়ারের পরিমাণ অনেক বেশি আর মিক্সচারটা খুব লিন। সো এটার উপর আমার ফ্লেমেবিলিটি ডিপেন্ড করে। এই কনসেপ্টটা কি বুঝতে পারছো? ইয়েস স্যার। স্যার কোনো ফিউল যদি একদম ওপেন এয়ারে ফেলে রাখা হয় তাহলে সেখানে কি আগুন জ্বলবে না? সেখানে তো চারদিক দিয়ে বাতাস আসে কিন্তু তাও তো জ্বলে। যেমন যেমন ইউটিউবে অনেক ভিডিও দেখা যায় একজন পেট্রোল দিয়ে গাড়ি পুরাই ফেলতেছে কিন্তু চারদিকে তো একদম মানে ওপেন এয়ার, তো সেখানে তো বাতাসের অভাব। কেরোসিন হিসেবেও বাতাসের অভাব নাই, কিন্তু তোমার হ্যাঁ, সাথে তো মিক্সড হচ্ছে না। কেন মিক্সড হবে না স্যার? তোমার জিনিস হচ্ছে ধরো আহ, এই যে তুমি একটা ফুয়েল নিলা, ঠিক আছে, এখন এই ফুয়েলটা কি হয়, তোমার ইভাপোরেট হয়ে জাস্ট তোমার যে আপার লেয়ারটা থাকবে লিকুইডের, তার উপরেই জমা হয়ে থাকে, ঠিক আছে। এখন তুমি যে বললা যে ওপেন এয়ারে আছে, জ্বলবে, জ্বলবে কি জ্বলবে না, এখন জিনিস হচ্ছে ওপেন এয়ারে তুমি যখন জ্বালাও, তোমার আগুনটা কিন্তু জ্বলে শুধুমাত্র যে লিকুইডটা আছে তার উপরের যে লেয়ারটা, উপরের কিছু পোর্শন। আমরা যে ভিডিওটা দেখলাম যে একটা প্লেটের উপর গ্যাসোলিন নিল, আগুনটা কি আমার সব জায়গায় জ্বলছে না, যে জাস্ট গ্যাসোলিনের উপরে জ্বলছে? গ্যাসোলিনের উপরটা বার্ন করতেছিল না? স্যার আমি দেখি নাই ভিডিওটা, ক্লাসে ছিলাম না। একটা প্লেটে ডিজেল নিলাম, গ্যাসোলিন নিলাম, এখন এটা তো ওপেন এয়ারে আছে, তাই না? জি স্যার। তোমার কথা ওয়াইজ তুমি যে বললা যে এখানে এয়ারের পরিমাণ তো বেশি হয়ে যাচ্ছে, এখানে কেন জ্বলবে সেটা আগে দেখি যে কিভাবে জ্বলে, বার্নিংটা কিভাবে হয় সেটা। ম্যাচের কাঠি দিল আর আগুন জ্বলা শুরু করলো, আগুন কিন্তু জাস্ট উপরে জ্বলতেছে। এখন আমি বললাম এখানে মিক্সড হয় না। মিক্সড হয় না কারণ কি, এই যে আগুন জ্বলা শুরু করলো, ঠিক আছে, উপরে কি হলো, এই যে লিকুইডটা কন্টিনিউয়াসলি ইভাপোরেট করছে, কন্টিনিউয়াসলি উপরের পোর্শনে গ্যাস জমা হচ্ছে, আর সাথে সাথে সেই গ্যাসটা বার্ন হয়ে যাচ্ছে। এই যে বাইরের এয়ারের সাথে যে মিক্স হবে, এই মিক্স হওয়ার কিন্তু টাইমটাই সে পাচ্ছে না, বুঝতে পারছো? জি স্যার। বলতেছে যে আমার লিকুইডের উপরের লেয়ারটা, উপরের লেয়ারে যে গ্যাস আছে আর সেখানে কন্টিনিউয়াসলি গ্যাস জমা হচ্ছে, গ্যাস এসেই দেখতে পাচ্ছে উপরে আগুন আছে, সেও জ্বলে যাচ্ছে, তার বাইরের এয়ারের সাথে মিক্স করার টাইম পাচ্ছে না। আমরা আরেকটা পয়েন্ট দেখি, ব্যাপার ডেনসিটি। ধরো আমাদের বাসার মধ্যে কোনো একটা ফুয়েল রাখা আছে। আচ্ছা, কারো মাইক্রোফোন আনমিউট হয়েছে, মিউট করে রাখো।
আচ্ছা, ধরো আমাদের বাসায় যে কোনো একটা লিকুইড ফুয়েল আছে যার ভ্যাপার ডেনসিটি হচ্ছে এয়ারের থেকে বেশি। এখন কি হলো, সে ইভাপোরেট করলো, কোন একটা কারণে টেম্পারেচার বেড়ে গেল আর সে ইভাপোরেট করা শুরু করলো। এখন সে যদি ইভাপোরেট করে, যে গ্যাসটা জমা হবে সেই গ্যাসটা কি হবে? সেই গ্যাসটা কি উড়ে উপরে চলে যাবে নাকি ফ্লোর দিয়ে ফ্লো করবে? তো কি বলতে পারবা? ফ্লোর দিয়ে ফ্লো করবে যেহেতু রাইট, ডেনসিটি যেহেতু তার বেশি। ডেনসিটি বেশি, তো কি হবে, ফ্লোর দিয়ে ফ্লো করবে, সে কিন্তু আর উপরে উঠে চলে যাবে না। তার মানে সে যে জানালা বা দরজা দিয়ে বাহিরে চলে যাবে সেটার পসিবিলিটি কম, সে ফ্লোরেই থাকবে দেখা যাবে। সে এখন কোনোভাবে যদি একটা কেউ একটা ম্যাচের কাঠি জ্বালায় নিচে ফেলে বা কেউ একটা সিগারেট নিচে ফেলে, তখন কিন্তু সাথে সাথে বার্নিং শুরু হবে। বাট তার ভ্যাপার ডেনসিটি যদি বেশি হতো তাহলে কি হতো? তাহলে দেখা যেত যে সে হালকা, যেহেতু সে উপরে উঠে জানালা বা কোনো একটা স্পেস থেকে সে বাহিরে বের হয়ে যেত, তখন কিন্তু আমাদের এই যে ফায়ার হ্যাজার্ডের চান্সটা কমে যেত। সো একটা ফিউলের ভ্যাপার ডেনসিটি যত বেশি হবে সেক্ষেত্রে এক্সপ্লোশন বা ফায়ার হ্যাজার্ডের চান্সেসও বেশি হবে, কারণ গ্যাসটা স্কেপ করার খুব একটা বেশি চান্স পাবে না। এখন আমাদের লাস্ট একটা পয়েন্ট বুঝতে হবে, সেটা হচ্ছে বয়লিং পয়েন্ট। বয়লিং পয়েন্টটা কি তুমি বলতে পারবে? তো যে পয়েন্টে গ্যাস মানে লিকুইড গ্যাসে কনভার্ট হয় ওটাই বয়লিং পয়েন্ট। হ্যাঁ, যে পয়েন্টে লিকুইড গ্যাসে কনভার্ট হয়। But এটার আরেকটা খুব স্পেসিফিক ডেফিনেশন আছে। সেই ডেফিনেশনটা হলো, boiling point is the temperature at which the vapor pressure of a liquid is equal to the external pressure. যেই টেম্পারেচারে আমার একটা লিকুইডের ভ্যাপার প্রেসার আর এক্সটার্নাল প্রেসার দুইটা সমান হবে, সেই টেম্পারেচারকে আমরা বলবো বয়লিং পয়েন্ট টেম্পারেচার। এখন এই ভ্যাপার প্রেসার আর এক্সটার্নাল প্রেসার সমান হওয়া মানে কি, এটা কি কেউ বুঝায় বলতে পারবো? স্যার এক্সটার্নাল মানে বাইরের যে প্রেসার আর ভেপারের নির্দিষ্ট নিজের যে প্রেসারটা থাকে ওইটাই। রাইট, এই যে আমি যে শুরুতেই বললাম যে একটা লিকুইডের উপরে তার গ্যাস জমা হয়, এই যে ডট ডট এগুলো হচ্ছে এই লিকুইডের ইভাপোরেট হয়ে গ্যাস জমা হলো। এই গ্যাসটা কি করবে, উপরের দিকে একটা প্রেসার দিবে। আর এই কন্টেইনারের চারপাশে আমার এয়ার আছে, এই এয়ার কি করবে, নিচের দিকে একটা প্রেসার দিবে। এই ডাউনওয়ার্ড যে প্রেসার, এটা হচ্ছে এয়ারের এক্সটার্নাল প্রেসার, আর এই আপওয়ার্ড প্রেসার হচ্ছে আমার এই গ্যাসটার ভ্যাপার প্রেসার, লিকুইডের ভ্যাপার প্রেসার। এই দুইটা প্রেসার যখন সমান হয় যে টেম্পারেচারে, ওই পয়েন্টই আমার বয়লিংটা শুরু হয়। ওই টেম্পারেচারকে আমরা বলি বয়লিং পয়েন্ট টেম্পারেচার। এখন একটা লিকুইডের যদি বয়লিং পয়েন্ট টেম্পারেচার কম হয় তখন সেটা বেশি ফ্লেমেবল হবে, সেখানে আমার আগুন ধরে যাওয়ার চান্সেস অনেক বেশি থাকবে, এক্সপ্লোশন হওয়ার চান্সেস বেশি থাকবে। আর বয়লিং পয়েন্ট টেম্পারেচার বেশি হলে এক্সপ্লোশনের রিস্কটা কম হবে। এখন এই যে গাড়িটার ছবি দেখতে পাচ্ছ, খুবই খারাপ অবস্থা গাড়িটার। এখানে হয়েছিল কি, এটা হচ্ছে 2003 সালের ঘটনা, নিউ ক্যাসেলে 2003 সালের ঘটনা। এখানে কি হয়েছে, এই গাড়িটার যে ওনার ছিল সে কি করছে, এই যে গাড়ির পিছনে একটা এসিটিনের সিলিন্ডার রেখে দিছে। সিলিন্ডারটা রেখে সে গাড়িটা লক করে দিছে। এরপর এক সপ্তাহ সে আর গাড়িটা ইউজ করে না। 1 উইক পরে সে কি করছে, গাড়িটা ইউজ করবে, তো সে গাড়িটার ডোর ওপেন করছে। ওপেন করার সাথে সাথে একটা বিশাল এক্সপ্লোশন হয়েছে। এক্সপ্লোশন হয়ে এই গাড়িটা, এই যেটা বাজে অবস্থা দেখতে পাচ্ছি, এই অবস্থা হয়ে গেছে। এখন আমরা এতক্ষণ যে থিওরি পড়লাম, এই থিওরি থেকে কি আমরা এটা এক্সপ্লেইন করার ট্রাই করতে পারি যে কেন এক্সপ্লোশন হলো, যে সে গাড়ির দরজাটা খুললো আর গাড়ির ডোরটা ওপেন করার সাথে সাথে এত বড় একটা এক্সপ্লোশন হলো, কি কারণ থাকতে পারে? কারণ কারণ স্যার যখন স্যার ডোরটা অফ করে রাখছে তখন তো স্যার অক্সিজেন পাইনি, আর ওপেন করার সাথে সাথে অক্সিজেন পাইছে আর এটা বার্ন করে দিয়েছে।
আর কেউ? স্যার গাড়ির ইন্টারনাল প্রেসার বাইরের প্রেসার থেকে বেশি ছিল, তাই যখন খুলছিল তখন ভিতরে প্রেসারটা মানে গ্যাসটা এক্সপ্যান্ড হয়েছে, এর কারণে স্যার এক্সপ্লোশন হয়েছে। আর কেউ? স্যার ওই যে ভেপর প্রেসারের কথা বললেন না, তো ধীরে হ্যাঁ, ধীরে গ্যাস জমা হইতে গেছে, প্রেসার বাড়তে গেছে, এবং যখন ওটা খুলছে তখন আর কি র্যাপিডলি এক্সপ্যান্ড করার কারণে স্যার এই যে এক্সপ্লোশন। আচ্ছা, তোমরা 50% ঠিক বলছো, বাকি 50% ভুল বলছো। আচ্ছা, এখন এখানে যেটা হচ্ছে, তার পিছনে ছিল অ্যাসিটোনের একটা সিলিন্ডার, আর সেই সিলিন্ডারটা সামহাউ লিক ছিল। সেই 1 সপ্তাহ ধরে ভিতরে গ্যাস জমা হয়েছে। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে এই অ্যাসিটোনের ফ্ল্যাশ পয়েন্ট টেম্পারেচার অনেক কম, ঠিক আছে? তো এখন যদি এখানে আগুন মানে ধরতে হয়, ফ্ল্যাশ পয়েন্ট টেম্পারেচার না বলে আমরা ফায়ার পয়েন্ট টেম্পারেচার বলি, কারণ ফ্ল্যাশ পয়েন্টে তো আর বার্নিংটা সাস্টেইন করে না, ফায়ার পয়েন্টে বার্নিংটা কন্টিনিউ করে। সো এখানে ফায়ার পয়েন্ট টেম্পারেচার অনেক কম। সো সামান্য যদি একটা ইগনিশন সোর্স পায় বা সামান্য একটা হিট পায়, তাহলেই সে জ্বলে উঠবে এমন অবস্থা। তো ভিতরে অলরেডি গ্যাসটা জমা হয়েছিল। তো সে যখন গাড়ির ডোরটা ওপেন করছে, এখন গাড়ির যখন ডোর ওপেন করি তখন কিন্তু ভিতরে কয়েকটা লাইট জ্বলে ওঠে, কয়েকটা সাউন্ড হয়, বিপ বিপ সাউন্ড হয়, হয় না? So, ধরো একটা এলইডি লাইট জ্বললো, এখন ওই লাইটটা জ্বলার জন্য ওখানে কিন্তু কিছুটা হলেও হিট জেনারেট হয়। আমরা হয়তো এতই কম যে হাত দিয়ে ধরলে ফিল করি না, বাট ওখানে কিন্তু একটা হিট জেনারেট হয়। তো সেই গাড়িটার যখনই খুললো, ভিতরে কয়েকটা লাইট জ্বলে উঠছে, বা গাড়িটা খোলার কারণে ফ্রিকশনে হালকা হিট জেনারেট হয়েছে, আর এই সামান্য হিটের কারণে ভিতরে যে গ্যাসটা আছে সেটা জ্বলে উঠছে, এবং এই বাজে অ্যাক্সিডেন্টটা হচ্ছে। বুঝতে পারছো? এখানে যদি গ্যাস অ্যাসিটন না থেকে অন্য কোনো গ্যাস থাকতো যার ফ্ল্যাশ পয়েন্ট টেম্পারেচার বেশি, তাহলে কিন্তু এই অ্যাক্সিডেন্টটা হতো না। এখন আসি ফায়ার ট্রায়াঙ্গেল, যে আগুন কখন জ্বলবে। আগুন জ্বলতে হলে আমার 3টা জিনিস দরকার, একটা হচ্ছে ফিউয়েল, একটা হচ্ছে অক্সিজেন, আর একটা হচ্ছে হিট। এই 3টা মিলে আমরা একটা ফায়ার ট্রায়াঙ্গেল ইমাজিন করতে পারি। এই ট্রায়াঙ্গেল যে কোনো একটা সাইড যদি না থাকে তাহলে আর ফায়ার জ্বলবে না। ফিউয়েল আছে, অক্সিজেন আছে, হিট সোর্স নাই, কোনোভাবেই আগুন জ্বলবে না। ফিউয়েল আছে, হিট সোর্সে আছে, অক্সিজেন নাই, কোনোভাবে আগুন জ্বলবে না। আগুন জ্বলতে হলে আমার এই 3টা এলিমেন্টই লাগবে, একটা ফিউয়েল, একটা অক্সিজেন, আর একটা হচ্ছে হিট। এই 3টা ছাড়া কখনো আগুন জ্বলবে না, এই কারণে বলা হয় যে ফায়ার ট্রায়াঙ্গেল। এখন আহ আমরা যদি কোথাও আগুন লাগে আর আগুন নিভাতে চাই, এক্সটিংগুইশমেন্ট থিওরি, আমরা কিভাবে আগুন নিভাবো? সো এই আগুন নিভানোর থিওরিটা খুব সহজ। থিওরিটা হচ্ছে আমার এই ফায়ার ট্রায়াঙ্গেলকে ব্রেক করতে হবে। এই ট্রায়াঙ্গেলের যে কোনো একটা সাইড আমার কাট করতে হবে, তাহলে আগুন নিভে যাবে। 3টা সাইড ছিল, একটা ছিল ফুয়েল, একটা অক্সিজেন, আর একটা ছিল হিট। কোনোভাবে একটা সোর্সকে যদি আমি কাট করতে পারি তাহলে আর আগুন জ্বলবে না। সো আমাদের হয় হিট রিমুভ করতে হবে, অথবা ফুয়েল রিমুভ করতে হবে, অথবা অক্সিজেন রিমুভ করতে হবে। পরে কোথাও আগুন লাগলে আমরা যখন পানি দিই, পানি দিলে কি হয়? আগুনটা নিভে যায়। কেন নিভে যায়? এখানে পানি দিয়ে আমরা কোন সাইডটাকে কাট করি বলতো? হিট। হিট। রাইট, হিট কাট করি। আবার দেখা যায় যে কোনো সময় কোনো মানুষের গায়ে আগুন লেগে গেল, কি করা হয়? তার গায়ের উপরে কম্বল দিয়ে দেওয়া হয়, বা কোনো একটা চাদর দিয়ে দেওয়া হয়, ঢেকে দেওয়া হয়, কারণ তখন আমরা কোনটাকে অক্সিজেন, কাট অক্সিজেন কাটা। করি। তো যে কোনো একটা সাইড আমি কাট করতে পারলে আমার আগুনটা নিভে যাবে। So, এতক্ষণ আমরা নানা থিওরি দেখলাম, এখন আসে আমাদের মেইন কাজে, যে এই ফ্ল্যাশ পয়েন্টটা আমরা কিভাবে ডিটারমিন করব। কেউ কি বলতে পারবো যে কিভাবে করা যায়? ধরো তোমাকে আমি একটা লিকুইড ফুয়েল দিলাম, দিয়ে বললাম যে এই ফুয়েলটা ফ্ল্যাশ পয়েন্ট আমাকে বের করে দাও। তুমি কিভাবে বের করবে? তোমার কাছে আছে একটা থার্মোমিটার আর ধরো একটা ম্যাচের কাঠি, এখন কি করবে? ক্লাসটা একটু রেকর্ড করলে ভালো। ক্লাস রেকর্ডিং অলরেডি ক্লাসরুমে দিয়ে দেওয়া আছে। তোমরা কি ক্লাসরুমে সবাই আছো? ইয়েস স্যার। আচ্ছা, ক্লাসরুমে অলরেডি সব ম্যাটেরিয়াল আছে। আচ্ছা, এখন অ্যান্সার দাও। তোমাকে আমি একটা ফিউল দিলাম, একটা থার্মোমিটার দিলাম, এখন তুমি বাসায় বসে কিভাবে ফ্ল্যাশ পয়েন্টটা মেজার করবে?
স্যার থার্মোমিটার দিয়ে ফুয়েলের টেম্পারেচার মাপবো, তারপরে যে টেম্পারেচারে আপনার কম্বাস্ট করবে সেটাই তার ফ্ল্যাশ পয়েন্ট মেবি। রাইট। আমরা কি করব, আমরা এই ফুয়েলটাকে হিট দিব, আস্তে আস্তে টেম্পারেচার রেজ করব। এরপর আচ্ছা একটু হোল্ড করো 1 মিনিট। আচ্ছা আমি যেটা বলছিলাম যে আমরা কি করব, ফুয়েলটা নিব, সেটা একটা কন্টেনারে রাখলাম, এরপর সেই ফুয়েলের টেম্পারেচার আমরা বাড়াতে থাকবো। তো আমরা টেম্পারেচার বাড়াবো আর ধরো ম্যাচের কাঠি দিয়ে চেক করবো যে ফ্ল্যাশ হচ্ছে কিনা। তো এভাবে আমরা ফ্ল্যাশ পয়েন্ট টেম্পারেচার মেজার করতে পারি। আর আমাদের এক্সপেরিমেন্টাল প্রসিজারটাও হুবহু সেম। আমরা একটু দেখে আসি যে আমরা অ্যাকচুয়ালি যদি এখন ল্যাবে এক্সপেরিমেন্টটা করতাম তাহলে কিভাবে মেজার করতাম। আমরা মেজার করতাম একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে যার নাম হচ্ছে সেটা ফ্ল্যাশ পয়েন্ট টেস্টার। এখন আমরা সেই ভিডিওটা একটু দেখি যে কিভাবে আমরা করতাম। আমাদের ক্লাসরুমে সবকিছু আপলোড করা আছে, তোমরা ক্লাসরুমে গেলেই দেখতে পারবে। তো আমি যা ভিডিও দেখাচ্ছি তার থেকেও আরো 2টা ভিডিও একবারে ল্যাবের ভিডিওটাই আপলোড করা আছে। আর এই ভিডিওটা হচ্ছে ইউটিউব থেকে নেওয়া, এটাও আছে আর ল্যাবের ভিডিওটাও আছে, মানে তোমরা অ্যাকচুয়ালি যেটা করতে সেটা। সো এখানে একটু দেখি যে এই যে এইটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে সেটা ফ্ল্যাশ পয়েন্ট টেস্টার। সরি, এই ইনস্ট্রুমেন্টের নাম হচ্ছে সেটা ফ্ল্যাশ পয়েন্ট টেস্টার। এটা দিয়ে আমরা ফ্ল্যাশ পয়েন্ট ডিটারমিন করি। এখন কিভাবে করি আমরা একটু দেখি। এই যে ডান পাশের পার্টটা দেখতে পাচ্ছ, এখানে আমার একটা কন্টেইনার আছে। আমরা কি করি, এটার ভিতরে যে ফুয়েলটার ফ্ল্যাশ পয়েন্ট মেজার করতে চাই সেই ফুয়েলটা 2 ml বা 4 ml পরিমাণ এই সিলিন্ডারের ভিতরে ইনজেক্ট করি। ইনজেক্ট করার পরে যে বাম পাশে তোমরা দেখতে পাচ্ছ একটা ডিসপ্লের মতো, এখানে আমরা সেট করে দেই টেম্পারেচার। ধরো আমি সেট করলাম 30°C। শুরু থেকে আমরা কি করব, এখানে আমরা টেম্পারেচার সেট করব, ধরো 30°C। সেট করার পরে আমরা যখন মেশিনটা অন করব তখন এই কন্টেইনারের টেম্পারেচারটা আস্তে আস্তে 30°C হবে। হওয়ার পরে এই মেশিনটা একটা সিগন্যাল দিবে যে কন্টেইনারের টেম্পারেচার 30° হয়ে গেছে। তখন আমরা কি করব, সিরিঞ্জ দিয়ে 2 ml পরিমাণ ফুয়েল এই কন্টেইনারের ভিতরে দিব। কন্টেইনারের ভিতরে দিয়ে আমরা 30 সেকেন্ড বা 1 মিনিটের জন্য ওয়েট করব। কারণ কন্টেইনারের টেম্পারেচার 30°, আমি ফুয়েল দেওয়ার সাথে সাথে ওটার টেম্পারেচার 30° হবে না, কিছু টাইম লাগবে। এবার আমি 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতো ওয়েট করব। ওয়েট করার পরে আমি এখানে এটা আগুন দিব বা ফায়ার দিব, দিয়ে দেখবো যে ফ্ল্যাশ হচ্ছে কি। ধরো দিলাম, দেখলাম ফ্ল্যাশ হয় না, তখন কি করব, এটা টেম্পারেচার আবার রেজ করব 35 করব। এভাবে আমরা একটু একটু করে টেম্পারেচার রেজ করব আর ফ্ল্যাশ দিয়ে দেখবো যে ফ্ল্যাশ হচ্ছে কি। এভাবে আমরা ফ্ল্যাশ পয়েন্ট মেজার করি। এখন ভিডিওটা দেখো কি করা হয়। আমি এটা একটা গ্যাস ক্যানিস্টার কানেক্ট করলাম। গ্যাস ক্যানিস্টারের ভিতরে একটা গ্যাস থাকে, আর ওই যে আগুনটা জ্বালালাম একটা ফায়ার সোর্স, এই আগুনটাকে জ্বালিয়ে রাখার জন্য আমি একটা গ্যাস কানেক্টর আলাদাভাবে লাগিয়ে নিলাম। এরপর আমি এই টেম্পারেচার সেট করতেছি।
এখানে 74 ডিগ্রি টেম্পারেচার সেট করছে। তো টেম্পারেচারটা রিচ করার পরে আমি যেই ফুয়েলের ফ্ল্যাশ পয়েন্ট মাপতে চাই সেই স্যাম্পলটা এখন এই ভিতরে দিচ্ছি। ভিতরে যাওয়ার পরে দেখো এই যে 1 মিনিট ওয়েট করতেছে, কারণ গ্যাসের টেম্পারেচার তো আমার 74 হতে হবে, ফুয়েলের টেম্পারেচার। 1 মিনিট ওয়েট করলো। ওয়েট করার পরে কি করলো, এই ফ্লেমটা ভিতরে দিল এবং একটা ফ্ল্যাশ কিন্তু হচ্ছে, ফ্ল্যাশ কিন্তু দেখতে পেলাম। আমরা ভালো করে দেখো, এই যে ফ্লেমটা ভিতরে দিল, এটা ফ্ল্যাশ জ্বলে নিভে গেল। ফ্ল্যাশটাকে দেখতে পাইছো তোমরা? ফ্ল্যাশটা দেখতে পাচ্ছো? জি স্যার। আবার ভালো করে দেখো, এখানে এই অ্যাপারেটাসটা আমার ফ্ল্যাশটা অটোমেটিক ডিটেক্ট করে। আমি নিজ চোখে না দেখতে পারলেও এই ইনস্ট্রুমেন্টটা অটোমেটিক ডিটেক্ট করে। সো আমাদের এই ফ্ল্যাশ হয়েছে কিনা আলাদা করে খেয়াল রাখতে হয় না। বাট ফ্ল্যাশটা কেমন সেটা একটু দেখো। 1 মিনিট হয়ে গেল, আমি ফ্লেমটা ভিতরে দিলাম, ফ্ল্যাশ হলে নিভে গেল। এখন এটা যদি ফ্ল্যাশ না হতো আমি কি করতাম, 74 থেকে টেম্পারেচারটা আরো বাড়াতাম, ধরো 80 করতাম। এরপর সেম ভাবে আবার ফ্লেমটা ভিতরে ডিপ করে দেখতাম যে ফ্ল্যাশ হচ্ছে কি। So, এই যে এই কন্টেইনারের ভিতরে ফুয়েলটা রাখা হয়, এটা কিন্তু একটা ক্লোজড কন্টেইনার। এভাবে আমরা ফ্ল্যাশ পয়েন্ট টেম্পারেচার মেজার করতে পারি। তো বোঝা গেল যে ফ্ল্যাশ পয়েন্ট আমরা কিভাবে বের করি, সেটা ফ্ল্যাশ পয়েন্ট টেস্টার দিয়ে। বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, এখন এখানে আমার একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা হলো, আমরা যে ইনস্ট্রুমেন্টটা ইউজ করলাম ফ্ল্যাশ পয়েন্ট টেস্টার, সেখানে ফুয়েলটা কিন্তু ইনজেক্ট করছে একটা ক্লোজড কন্টেইনার। আমার উপরটা কিন্তু ক্লোজ ছিল, মানে কন্টেইনারটা আমার ওপেন ছিল না। সো আমি তো এই ক্লোজড কন্টেইনারেরও মেজার করতে পারি, আর আমি চাইলে উপরটা খোলা রাখতে পারতাম, ওপেনও রাখতে পারতাম। সো একটাকে বলে হচ্ছে গিয়ে ক্লোজড কাপ, আর একটাকে ওপেন কাপ। আমরা এইমাত্র যেটা দেখলাম সেটা হচ্ছে ক্লোজড কাপ। উপরটা যদি আমি খোলা রাখতাম তাহলে সেটা হতো ওপেন কাপ। এখন আমার কোশ্চেন হচ্ছে, ধরো আমি ডিজেলেরই ফ্ল্যাশ পয়েন্ট মেজার করতে চাচ্ছি। আমি সেম ডিজেল একবার ধরো ক্লোজ কাপ টেস্টারে রাখলাম, আরেকবার ওপেন কাপ টেস্টারে রাখলাম। এখন দুইটার ক্ষেত্রে কি ফ্ল্যাশ পয়েন্ট সেম আসবে, নাকি কোনোটায় বেশি আসবে কোনোটায় কম আসবে, কি মনে হয়? স্যার সেম আসবে। একটু নির্দিষ্ট শিওর সেম আসবে? আর একটু স্যার ক্লোজটাতে কম আসার কথা, কারণ ওইখানে স্যার ভেপরের প্রেসার বেশি থাকে। রাইট, ক্লোজটাতে কম আসার কথা, কারণ সে ব্যাপারের প্রেসার বেশি থাকে। অথবা আমরা বলতে পারি যে ওপেন কাপে কিছুটা গ্যাস বাইরে লিক হয়ে চলে যাবে, এনভায়রনমেন্টে মানে চলে যাবে। বাট ক্লোজতে পুরো গ্যাসটাই ভিতরে থাকবে, প্রেসারটা বেশি থাকবে। সো ক্লোজতে আমার ফ্ল্যাশ পয়েন্ট টেম্পারেচারটা একটু কম আসবে, বেশি না। তুমি কি কম বলছো না বেশি বলছো? স্যার কম বলছিলাম। রাইট, কম। আর ওপেনে কি হবে যে কিছু গ্যাস আমার বাইরে চলে যাবে, সো প্রেসারটা একটু কম থাকবে। সো আমার ফ্ল্যাশ পয়েন্ট টেম্পারেচারটা একটু বেশি আসবে। So, এটা হচ্ছে পার্থক্য, যে ওপেন কাপ টেস্ট করলে কি হবে আর ক্লোজড কাপ টেস্ট করলে কি হবে। সো ক্লোজড কাপে যেহেতু কম আসে, সো এই কারণে আমরা অল টাইম ক্লোজড কাপ টেস্টটা করি। কারণ আমার তো বেশিটা নিয়ে লাভ নেই, আমার জানতে হবে কম কত। ধরো আমি গ্যাসোলিন কোথাও স্টোর করে রাখতেছি, এখন ক্লোজড কাপ দিল 10 ডিগ্রি সেলসিয়াস রিডিং, আর ওপেন কাপ দিল 12 ডিগ্রি সেলসিয়াস রিডিং। এখন আমি তো 12 ডিগ্রি সেলসিয়াস এর জন্য চিন্তা করবো না, আমি চিন্তা করবো যে আমার যেখানে স্টোর করতেছি তার আশপাশের টেম্পারেচারের জন্য কোনোভাবেই 10 ডিগ্রি না হয়। 10 ডিগ্রি না হলে তো 12 ডিগ্রিও হবে না। সো আমরা এই কারণে ক্লোজড কাপ ফ্ল্যাশ পয়েন্ট টেস্টার দিয়ে মেজার করি। এখন কথা হচ্ছে কখন আমরা কখন না, এই যে ক্লোজ কাপ দিয়ে আমরা মেজার করতে পারি, আবার ওপেন কাপ দিয়ে মেজার করতে পারি, এটা অ্যাকচুয়ালি কি মিন করে? ধরো এখানে ক্লোজড কাপের ক্ষেত্রে বলছে, ক্লোজড কাপ টেস্ট aim to simulate the situation of a liquid spill in a closed environment
তুমি যদি একটা ক্লোজড এনভায়রনমেন্টে কোনো একটা ফ্লেমেবল লিকুইড স্টোর করে রাখো, তখন তোমার ফ্ল্যাশ পয়েন্টটা জানতে হবে যে ওই এনভায়রনমেন্টে ফ্ল্যাশ পয়েন্টটা কত হলে সেটা জ্বলে উঠবে। তো তখন আমরা ক্লোজড কাপ টেস্ট করি। এখন তুমি এই ক্লোজড এনভায়রনমেন্টে না রেখে এই সেম ফুয়েল বা ফ্লেমেবল লিকুইডটা তুমি ওপেনে রাখতে পারো। ধরো একটা পুল অফ লিকুইডের মতো রাখতে পারো। ধরো সুইমিং পুল, পানি না রেখে পুলের মধ্যে তুমি ফুয়েল রেখে দিলে, তো এটা কিন্তু আমার ওপেন এনভায়রনমেন্ট হয়ে যায়। ওপেন এনভায়রনমেন্টে তোমার ফ্ল্যাশ পয়েন্টটা যত হবে সেটা মেজার করা হচ্ছে গিয়ে ওপেনটা টেস্ট দিয়ে, যে আমার ফুয়েলটা ওপেন এনভায়রনমেন্টে থাকলে আমার ফ্ল্যাশ পয়েন্ট কেমন হবে, ক্লোজড এনভায়রনমেন্টে থাকলে ফ্ল্যাশ পয়েন্ট কেমন হবে। এটার উপর ডিপেন্ড করে আমরা দুইটা টেস্ট করি, হচ্ছে ক্লোজড কাপ টেস্ট আর একটা হচ্ছে ওপেন কাপ টেস্ট। এখন আমরা আমাদের এই এক্সপেরিমেন্টের লাস্ট পার্টে আসি, যে এই ফ্ল্যাশ পয়েন্টটা মেজার করা আমাদের জন্য কেন দরকার। So, একটা পয়েন্ট হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। পেট্রোলিয়াম আর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে কোয়ালিটি কন্ট্রোল করার জন্য এই ফ্ল্যাশ পয়েন্ট টেস্টটা করে। তো এটা কিভাবে করে? ধরো একটা পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি আছে, এখন ধরো তারা ডিজেল প্রোডাকশন করে। তো তারা ডিজেল প্রোডাকশন করে ধরো কন্টেনারে জমা রাখলো, এরপর সেই ডিজেল গুলা অন্য কোথাও চলে গেল। এরপর কি করবে, তারা সেকেন্ড ব্যাচ প্রোডাকশনে যাওয়ার আগে সেই কন্টেইনার গুলা ক্লিন করে সেকেন্ড ব্যাচ যখন প্রোডাকশন হয়ে যায় সেই প্রোডাক্ট গুলো আবার ওই কন্টেইনারের ভিতরে রাখে। এখন এখানে দেখা যায় যে এই কন্টেইনারের ভিতরে যদি কোনো ইম্পিউরিটিস থেকে যায় বা কোনো ডাস্ট পার্টিকেল থেকে যায় বা অন্য যে কোনো পার্টিকেল যদি থেকে যায়, তাহলে তুমি যখন এই ফাইনাল প্রোডাক্টটা কন্টেইনারে রাখবে তখন কিন্তু সেটা কন্টামিনেটেড হয়ে যায়, সেটা পিওর থাকে না। সো আমার এই যে প্রোডাকশন করলাম, যে এই প্রোডাক্টের হুকটাকে, সেটা পিওর আছে কিনা, সেটার মধ্যে কোনো কন্টামিনেশন আছে কিনা, এটা যাচাই করার জন্য আমরা ফ্ল্যাশ পয়েন্ট টেস্ট করি। ধরো পিওর ডিজেলের ফ্ল্যাশ পয়েন্ট টেম্পারেচার 50 ডিগ্রি সেলসিয়াস। এখন তুমি যেখানে স্টোর করছো যে কন্টেইনারে, সেই কন্টেইনারে ধরো অন্য কোনো একটা ইম্পিউরিটিস লেগে আছে। এখন তুমি সেই ডিজেলটা কন্টেইনারের ভিতরে রাখলা, এই ইম্পিউরিটিস কি হলো, ডিজেলের সাথে মিক্স আপ হয়ে গেল। সো ডিজেলটা আর পিওর নাই। তো তখন তুমি যদি ফ্ল্যাশ পয়েন্ট মেজার করো, সেই ইম্পিওর ডিজেলের বা কন্টামিনেটেড ডিজেলের ফ্ল্যাশ পয়েন্ট কিন্তু হয় কম হবে অথবা বেশি হবে। মানে একবারে পিওর যে ডিজেল, সেটা ধরে নিলাম আমরা ফ্ল্যাশ পয়েন্ট 50 ডিগ্রি সেলসিয়াস, ওই কন্টামিনেটেড ডিজেলের ফ্ল্যাশ পয়েন্ট 50 ডিগ্রি সেলসিয়াস হবে না, হয় 50 ডিগ্রির বেশি হবে অথবা কমও হতে পারে। তো এভাবে আমরা ফ্ল্যাশ পয়েন্ট মেজার করে কোয়ালিটি কন্ট্রোল করতে পারি। এই কারণে আমাদের ফ্ল্যাশ পয়েন্ট মেজারমেন্টটা দরকার। আর সেকেন্ড যে কারণ সেটা হচ্ছে ট্রান্সপোর্ট এন্ড স্টোরেজ রেগুলেশন। ধরো তুমি ডিজেল বা যে কোনো একটা ফ্লেমেবল লিকুইড, আমাদের যে পারফিউম থাকে বা বডি স্প্রে থাকে, এগুলোর মধ্যেও কিন্তু ফ্লেমেবল লিকুইড থাকে। তো এগুলো ধরো তুমি বাইরে থেকে ইম্পোর্ট করে আনবা বা বাইরে এক্সপোর্ট করবে। সো এটা তো ধরো যখন শিপমেন্ট যখন হবে, এটা তো শিপের মাধ্যমে শিপমেন্ট হবে। এখন ওই শিপের তো কিছু প্রিকশনস নিতে হবে। তোমার ম্যাটেরিয়ালটা যদি ফ্লেমেবল হয় তাহলে তার তো কিছু প্রিকশনারি মেজারমেন্ট নিতে হবে, যে যেন কোনো এক্সিডেন্ট না হয়, আগুন জ্বলে না যায়। সো এই টাইপ লিকুইড তুমি যখন ট্রান্সপোর্ট করবে তখন ওই হ্যাজার্ড ক্লাসিফিকেশন দিয়ে দিতে হবে। ধরো এখানে হ্যাজার্ড ক্লাসিফিকেশনে বলছে যে ফ্ল্যাশ পয়েন্ট যদি বিলো 3 ডিগ্রি সেলসিয়াস হয় তখন সেটা ক্লাস হচ্ছে 1A। আবার ধরো ফ্ল্যাশ পয়েন্ট যদি গ্রেটার দেন 93 ডিগ্রি সেলসিয়াস হয় তখন সেটা ফায়ার হ্যাজার্ড হচ্ছে 3B। এভাবে তুমি যেই জিনিসটা ট্রান্সপোর্ট করতে চাও সেটা ট্রান্সপোর্ট করার সময় এই ক্লাসটা আইডেন্টিফাই করে দিতে হবে। এখন তোমার ফুয়েলের যদি ক্লাসিফিকেশন 1A হয়, তার মানে এটা হচ্ছে সব থেকে রিস্কি, এখানে ফায়ার হ্যাজার্ড হওয়ার চান্সেস সব থেকে বেশি। সো এই ক্ষেত্রে যে এই জিনিসটা ট্রান্সপোর্ট করবে বা স্টোর করবে
তার সব থেকে বেশি প্রিকশন নিতে হবে। সো সে তোমাকে চার্জও বেশি করবে, তোমার এই যে লিকুইড ট্রান্সপোর্ট করার ক্ষেত্রে ট্রান্সপোর্টেশন কস্টটাও বেড়ে যায়। আর কোনোটা যদি ধরো ফায়ার হ্যাজার্ড 3B, তার মানে কি ওটার খুব বেশি প্রিকশন না নিলেও চলবে, কারণ ফায়ার হ্যাজার্ড অনেক কম। তো সেক্ষেত্রে তখন তোমার ট্রান্সপোর্ট কস্টটাও কম লাগবে। সেই ট্রান্সপোর্ট, স্টোরেজ, হ্যাজার্ড ক্লাসিফিকেশন, এসব কারণে আমরা এই ফ্ল্যাশ পয়েন্ট টেস্টটা করি। তো এটা গেল আমাদের এক্সপেরিমেন্টের ফার্স্ট পার্ট, যে ফ্ল্যাশ পয়েন্ট, ডিটারমিনেশন অফ ফ্ল্যাশ পয়েন্ট অফ লিকুইড ফুয়েল। এই ফার্স্ট পার্ট নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? কয়েকজন অ্যান্সার দিচ্ছ, বাকিরা সবাই ঘুমাচ্ছ। তাসমিয়া, আজমি শুনতে পাচ্ছ? শুভ্রজিৎ? স্যার হ্যাঁ স্যার হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার। কেউ কিছু বলতে চাচ্ছ? জি স্যার, স্যার এই যে ট্রান্সপোর্ট এন্ড স্টোরেজ রেগুলেশন, হ্যাজার্ড ক্লাসিফিকেশন, স্যার ওইটা একটু আরেকবার একটু বলা যাবে? এটা হচ্ছে ধরো তুমি একটা ফ্লেমেবল লিকুইড বাইরে থেকে ইম্পোর্ট করতেছো, এখন ওটার শিপমেন্ট আসবে কি, শিপে মানে শিপে করে সেটা তো ডেলিভার করবে, তাই না, আরেক দেশ থেকে আরেক দেশ। এখন তোমার এটা যদি ফ্ল্যাশ পয়েন্ট অনেক কম হয় তাহলে ফায়ার হ্যাজার্ড অনেক বেশি হবে। এখন ফ্ল্যাশ পয়েন্ট কম হলে কি করতে হবে, যেই শিপে করে সেটা আসবে, শিপের যে অথরিটি থাকবে তাদের এখানে প্রিকশন বেশি নিতে হবে, যেন কোনোভাবেই অ্যাক্সিডেন্ট না হয়, ওখানে টেম্পারেচার যেন অল টাইম কম থাকে। সো প্রিকশনারি আমার জিনিসপত্র যে বেশি করতে হবে, এই কারণে তোমার ওই শিপমেন্ট কস্টটাও বেড়ে যাবে। আবার তোমার ফিউলে যদি ফ্ল্যাশ পয়েন্ট অনেক বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স কম। So, তখন তার প্রিকশনও খুব বেশি নিতে হবে না, তখন তোমার ট্রান্সপোর্ট কমটাও একটু কম আসবে। সেই যে ট্রান্সপোর্ট কস্ট বা সেফটি, এইসব কারণে তুমি যখনই কোনো ফ্লেমেবল কিছু বাহিরে পাঠাবা বা বাহির থেকে তোমার দেশে আনতে চাবা, তখন তোমার এই ফ্ল্যাশ পয়েন্ট টেস্ট করে এই ফায়ার হ্যাজার্ডটা তাদেরকে বলে দিতে হবে যে এই ফুয়েলের ফায়ার হ্যাজার্ড এমন। তখন তারা ওই ফায়ার হ্যাজার্ড দেখে প্রিকশনারি মেজারমেন্ট নিবে এবং তোমাকে চার্জ করবে। বুঝতে পারছো? জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের আরেকটা পার্ট আছে, আমরা কি কিছুক্ষণ ব্রেক নিব না ওটা শুরু করি? আচ্ছা স্যার, একটা কোয়েশ্চেন ছিল আর হ্যাঁ, কি। আচ্ছা স্যার, এই যে ফ্ল্যাশ পয়েন্টটা তো তাহলে সবসময় বেশি হলে আর কি ভালো, তাই না? তো সেক্ষেত্রে আর কি ফ্ল্যাশ পয়েন্টটা কি কোনোভাবে মানে সবসময় বাড়ায় রাখা যায় না, মানে কোনো একটা এফেক্টের এটা মাধ্যমে? ভালো কোশ্চেন করছো। এখন জিনিসটা হচ্ছে, ধরো গ্যাসোলিনের ফ্ল্যাশ পয়েন্ট কম, তো তুমি যেসব জায়গায় গ্যাসোলিন ইউজ করো, ধরো ইঞ্জিন, সেখানে যদি ফ্ল্যাশ পয়েন্ট বেশি হয় তাহলে কিন্তু তোমার লস। মানে তুমি যেখানে গ্যাসোলিন ইউজ করবে তুমি অবভিয়াসলি চাবা পিওর গ্যাসোলিন ইউজ করবে, বাট তুমি যদি এটা যখন বাইরে থেকে ধরো ইম্পোর্ট করবা বা স্টোর করবা, তখন তুমি যদি কোনোভাবে এটার ফ্ল্যাশ পয়েন্টটা বাড়িয়ে রাখতে পারো তাহলে কিন্তু তোমার জন্য ভালো, কারণ জিনিসটা সেফ থাকে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা ফ্লেমেবল লিকুইডের সাথে অন্য কিছু ইম্পিউরিটিস অ্যাড করে, অন্য কিছু ইম্পিউরিটিস বা কেমিক্যাল অ্যাড করলে তখন তার ফ্ল্যাশ পয়েন্টটা বেড়ে যায়, মানে বেড়ে যায়। এভাবে দেখা যায় যে অনেক ফুয়েল বাইরে থেকে ইম্পোর্ট করে, এরপর তুমি যখন ইউজ করবা তার আগে আবার পিউরিফাই করে নেয়। তো তুমি যদি চাও ফ্ল্যাশ পয়েন্ট বাড়াতে, তো তুমি অন্য কোনো ম্যাটেরিয়াল, অন্য কোনো ফুয়েল, অন্য কোনো লিকুইড ওটার সাথে অ্যাড করে ফ্ল্যাশ পয়েন্টটা বাড়াতে পারো। আর কারো কোনো কোশ্চেন আছে? রকি শুনতে পাচ্ছ? রকি? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার ওই যে ফ্ল্যাশ পয়েন্টের যে টেস্টারটা আছে ওইটার মধ্যে স্যার ওই যে পুনরায় যে আবার ফ্লেম দিতে হয়, হ্যাঁ, ওইটার স্যার সিগনিফিকেন্সটা কি? আমি যেটা ফ্লেম ভিতরে ডিপ করলাম আর ফ্ল্যাশ দেখলাম সেটা? জি স্যার, মানে আমি ফ্লেমটা দিচ্ছি কেন? এটা কি অটোমেটিকলি ফ্ল্যাশ দেওয়ার কথা? ফ্ল্যাশ পয়েন্ট টেম্পারেচারে অটোমেটিক ফ্ল্যাশ দেবে না, তোমার হিট সোর্স বা ইগনিশন সোর্স লাগবে। অটোমেটিক জ্বলে উঠবে যখন সেটা সেলফ ইগনিশন টেম্পারেচারে যাবে তখন। এর আগ পর্যন্ত কখনোই অটোমেটিক জ্বলবে না। সো ফ্ল্যাশ হচ্ছে কিনা এটা দেখার কারণে আমরা ওই ফ্লেমটাকে ভিতরে ডিপ করতেছি।
আচ্ছা আচ্ছা ওই ফ্লেম ছাড়া তো কখনো জিনিসটা বার্ন হবে না। জি স্যার বুঝতে পারছি। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? রকি শুনতে পাচ্ছ? রকি? স্যার রকি মেবি মাইকের সমস্যা। মামুন শুনতে পাচ্ছ? রো 77? সুলাইমান শুনতে পাচ্ছ? সুলাইমান হোসেন? ইয়েস স্যার। শাকিল শুনতে পাচ্ছ? শাকিল? ইয়েস স্যার, ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। ঘুমাচ্ছ না ঘুম থেকে উঠলা? না স্যার, মানে আনমিউট ছিল তো মিউট করতে একটু টাইম লাগছে। আচ্ছা, আমরা কি পরের পার্টটা শুরু করবো না কিছুক্ষণ ব্রেক দিব? স্যার শুরু করে দেন। আচ্ছা, শুরু করে দেব। জি স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। পরের পয়েন্ট এক্সপেরিমেন্ট হচ্ছে স্টাডি অফ সাইক্রোমিটার। এখন এখানে যে অ্যাপারেটাসটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে সাইক্রোমিটার। এখানে কি থাকে? আমার দুইটা থার্মোমিটার থাকে। একটা থার্মোমিটারকে আমরা বলি ড্রাই বাল্ব থার্মোমিটার, আরেকটাকে বলি ওয়েট বাল্ব থার্মোমিটার। এই ওয়েট বাল্ব থার্মোমিটারে যে বাল্ব থাকে এখানে একটা ওয়েট ক্লথ পেঁচানো থাকে, একটা ভেজা কাপড় পেঁচানো থাকে। এই কারণে হচ্ছে এটার নাম ওয়েট বাল্ব থার্মোমিটার। আর যেই বাল্বটা ওপেন থাকে, কোনো কিছু পেঁচানো থাকে না, সেটাকে আমরা বলি ড্রাই বাল্ব থার্মোমিটার। সো এটা হচ্ছে আমার সাইক্রোমিটার। সাইক্রোমিটার হচ্ছে সেই অ্যাপারেটাস যেটা দিয়ে ড্রাই বাল্ব টেম্পারেচার আর ওয়েট বাল্ব টেম্পারেচার মেজার করে। এখন এই যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এই হ্যান্ডেলটা কি করি আমরা? বাতাসে ঘোরাই। বাতাসে কিছুক্ষণ ঘুরালে, 15-20 সেকেন্ড ঘুরালে আমরা এরপরে এই থার্মোমিটার থেকে টেম্পারেচার মেজারমেন্ট আনি। ড্রাই বাল্ব টেম্পারেচার থার্মোমিটার থেকে যে মেজারমেন্ট পাই সেই টেম্পারেচারের নাম হচ্ছে ড্রাই বাল্ব টেম্পারেচার, আর ওয়েট বাল্ব থার্মোমিটার থেকে যে মেজারমেন্ট পাই সেটার নাম হচ্ছে ওয়েট বাল্ব টেম্পারেচার। সো এই সাইক্রোমিটার দিয়ে আমরা এই দুইটা টেম্পারেচার মেজার করি। এখন কোশ্চেন হচ্ছে কোন টেম্পারেচারটা বেশি আসবে, কোন টেম্পারেচারটা কম আসবে? কেউ একজন বলো। ড্রাই বাল্বটা বেশি আসবে। ড্রাই বাল্বটা বেশি আসবে, ওয়েট বাল্বটা কম আসবে। এর কারণ কি? ওয়েট বাল্ব কম আসবে কারণ কি? কারণ স্যার ওয়েট বাল্ব তো ভেজা, তাই। ড্রাই বাল্বটা স্যার এনভায়রনমেন্টের সাথে কানেক্টেড স্যার, এর জন্য। হ্যাঁ, ওয়েট বাল্বটা তো এনভায়রনমেন্টের সাথে কানেক্টেড, জাস্ট এটা ভেজা কাপড় পেঁচানো। তার ভেজা হওয়ার কারণে কিছু পরিমাণ তাপ স্যার শুষে নেবে, কারণে স্যার কিছু পরিমাণ তাপ শুষে নেবে। আর কেউ এক্সপ্লেইন করতে পারবা? স্যার পানির তাপ ধারণ ক্ষমতা বেশি। তাপ ধারণ ক্ষমতা বেশি। আর কেউ? স্যার আর্দ্রতা বেশি থাকবে ওয়েট বাল্বে। আর্দ্রতার ব্যাপার এক্সপেরিমেন্টে করি, বাতাসের আর্দ্রতা মেজার করা আছে। আর্দ্রতার সাথে রিলেট, ঠিক বলছো, ইমেসেন্স ঠিক বলছো। আর কেউ বলতে চাও কিছু? আচ্ছা আমি বলি, হ্যাঁ। যেটা হচ্ছে এই ওয়েট বাল্ব টেম্পারেচারে তো আমার ভেজা কাপড় পেঁচানো আছে। এখন আমি যখন এই হ্যান্ডেলটা ধরে এটাকে জোরে জোরে ঘুরাবো তখন কি হবে? ওয়েট বাল্বে যে ওয়াটারটা আছে সেই ওয়াটারটা ইভাপোরেট করবে, ঠিক আছে? এখন ইভাপোরেট যে করবে, ইভাপোরেট করলে কি হবে? তার ফেস চেঞ্জ হবে, সে লিকুইড থেকে গ্যাসে কনভার্ট হবে। আর ফেস চেঞ্জ হতে হলে কি হয়? আমার কি লাগে? লেটেন্ট হিট লাগে না? সুপ্ত তাপ। এই যে লেটেন্ট হিট, এই সুপ্ত তাপটা সে কোথা থেকে পাবে? সে পাবে হচ্ছে গিয়ে থার্মোমিটার থেকে।
এখান থেকে সে কিছুটা হিট দিয়ে ইভাপোরেট করবে। So, এই কারণে আমার ওয়েট বাল্ব টেম্পারেচার কম আসে। এখন বাতাসের আর্দ্রতা বা হিউমিডিটির সাথে এটা কিভাবে রিলেটেড? ধরো বাতাসের আজকের রিলেটিভ হিউমিডিটি যদি বেশি হয়, তাহলে কি এই ওয়াটার বেশি ইভাপোরেট করবে না কম করবে? কম করবে। তখন দেখা যাবে যে আমার ওয়েট বাল্বের টেম্পারেচারটা অত বেশি কমতেছে না। বাতাসের রিলেটিভ হিউমিডিটি যদি আজকে কম থাকে, তাহলে সে খুব দ্রুতই ইভাপোরেট করবে। তখন হয়তো আমরা দেখতে পাবো যে ওয়েট বাল্ব টেম্পারেচারটা আরো কম আসতেছে। সো এই সাইক্রোমিটার থেকে আমরা এই দুইটা টেম্পারেচার মেজার করি, ওয়েট বাল্ব টেম্পারেচার আর ড্রাই বাল্ব টেম্পারেচার। এখন এটার ভিডিওটা, ল্যাবের ভিডিওটা ক্লাসরুমে অলরেডি আপলোড করা আছে, তোমরা সেখান থেকে দেখে নিও। এখন কথা স্যার, হচ্ছে, হ্যাঁ বলো। স্যার এই হিউমিডিটির সাথে বাষ্পীভবনের ব্যাপারটা না স্যার বুঝি না। বুঝাচ্ছি। তোমার রিলেটিভ হিউমিডিটি মানে কি সেটা বুঝো? মানে স্যার যতটা পরিমাণে জলীয়বাষ্প থাকতে পারতো ভার্সেস যতটা অ্যাকচুয়ালি থাকে স্যার। আছে, রাইট। এখন রিলেটিভ হিউমিডিটি যদি 70% হয় আর অন্য একটা জায়গায় রিলেটিভ হিউমিডিটি যদি 30% হয়, তাহলে দুইটা ডিফারেন্স কি? 30% স্যার আরো অনেক জলীয়বাষ্প ধরতে পারবে, আর 70% মানে ধরো এখন একটা ভালো অ্যামাউন্টের জলীয়বাষ্প আছে অলরেডি। ধরো এখন আমাদের ঢাকার যে এনভায়রনমেন্ট, এই লাস্ট কয়েকদিন ধরে কি দেখা যাচ্ছে যে ঘাম হচ্ছে না, কারণ হচ্ছে হিউমিডিটি অনেক কম। সো ওই ঘাম তুমি দেখতে পাওয়ার আগে ওটা ইভাপোরেট করে এনভায়রনমেন্টে চলে যাচ্ছে। সো রিলেটিভ হিউমিডিটি কম থাকলে আমার ইভাপোরেশন রেটটা বেশি হবে, আর রিলেটিভ হিউমিডিটি যদি বেশি হয় তাহলে আমার ইভাপোরেশন রেটটা কম হবে। এখন আজকের ধরো বাতাসের রিলেটিভ হিউমিডিটি আচ্ছা ধরে নাও যে রিলেটিভ হিউমিডিটি 100%। 100% যদি হয়, তাহলে এই যে ওয়েট বাল্বের যে তুমি ওয়েট ক্লথটা দিলা, এখান থেকে কোনো ওয়াটার ইভাপোরেট করবে না স্যার। কোনো যদি ইভাপোরেশন না হয়, তাহলে কি ওর লেটেন্ট হিট লাগবে? তাহলে এই ওয়েট বাল্ব টেম্পারেচার আর ড্রাই বাল্ব টেম্পারেচার কি হবে? সেম থাকবে। সেম থাকবে। আর যদি রিলেটিভ হিউমিডিটি কম থাকে, যত কম থাকবে তত বেশি ইভাপোরেট হবে, ওয়েট বাল্ব টেম্পারেচার তত কম হবে। এবার বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন আমরা এই সাইক্রোমিটার দিয়ে এই ওয়েট বাল্ব আর ড্রাই বাল্ব টেম্পারেচার কেন মেজার করি? কারণ হচ্ছে আমরা এটা মেজার করে আমরা কোনো জায়গার ওই সময়ের অ্যাবসলিউট হিউমিডিটি, রিলেটিভ হিউমিডিটি, ডিউ পয়েন্ট টেম্পারেচার, এনথালপি, এসব প্রপার্টিস মেজার করতে পারি। আর এগুলা কখন দরকার হয়? অনেক সময় দরকার হয়। ধরো রিলেটিভ হিউমিডিটি তোমার অল টাইম দরকার হয় যারা, আবার এনথালপি, অ্যাবসলিউট হিউমিডিটি এগুলা দরকার হয় হচ্ছে তুমি ধরো একটা বাসার জন্য সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম ডিজাইন করছো। সো এয়ার কন্ডিশনিং সিস্টেম ডিজাইন করার আগে কিছু প্রপার্টিজ এর জানা দরকার হয়। এই কারণে আমরা ধরো এই স্প্রিং সাইক্রোমিটার ইউজ করে টেম্পারেচার গুলা বের করি। এখন কথা হচ্ছে আমি ডিউ পয়েন্ট ড্রাই বাল্ব টেম্পারেচার আর ওয়েট বাল্ব টেম্পারেচার বের করলাম, এখন সেখান থেকে আমি বাকি প্রপার্টিজ গুলো কিভাবে পাবো? ধরো আমি যদি রিলেটিভ হিউমিডিটির কথাই চিন্তা করি, সেখান থেকে আমি রিলেটিভ হিউমিডিটি কিভাবে বের করব, এখন আমরা সেটা একটু দেখি। স্ক্রিন দেখতে পাচ্ছ? শেয়ার হইছে স্যার। জি স্যার। এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। এই চার্টটার নাম হচ্ছে সাইক্রোমেট্রিক চার্ট। এই সাইক্রোমেট্রিক চার্টে টোটাল 7টা প্রপার্টিজ আছে একটা চার্টের মধ্যে। কি কি আছে? ড্রাই বাল্ব টেম্পারেচার, অ্যাবসলিউট হিউমিডিটি, রিলেটিভ হিউমিডিটি, ওয়েট বাল্ব টেম্পারেচার, ভেপার প্রেসার, স্পেসিফিক ভলিউম, এনথালপি। এই একটা সিঙ্গেল চার্ট থেকে আমরা কোন জায়গার এই 7টা প্রপার্টি মেজার করতে পারি। তো আমরা যদি বাকি প্রপার্টি মেজার করতে চাই, আমার অ্যাটলিস্ট যে কোনো
দুইটা প্রপার্টি জানা থাকা লাগবে। দুইটা প্রপার্টি জানা থাকা লাগলে আমি দুইটা পয়েন্ট, একটা পয়েন্ট পাবো, ওই পয়েন্ট ধরে বাকিগুলা পাবো। সো এই যে ধরো আমি একটা একটা করে যদি দেখাই, এই যে ভার্টিক্যাল লাইনগুলা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ড্রাই বাল্ব টেম্পারেচার ডিনোট করে, ঠিক আছে? এরপরে ওয়েট বাল্ব টেম্পারেচার কই? এই যে ইনক্লাইন্ড লাইন দেখা যাচ্ছে, বাঁকা বাঁকা লাইনগুলো, এগুলো হচ্ছে আমার ওয়েট বাল্ব টেম্পারেচার ডিনোট করে। এরপরে এই ডটেড লাইনগুলো দেখতে পাচ্ছ, ডটেড লাইনগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার রিলেটিভ হিউমিডিটি লাইন, 10%, 20%, 30%, এভাবে 100%। এইভাবে এক একটা লাইন এক একটা প্রপার্টি ডিনোট করে। আমি তোমাদের একটা একটা করে দেখাইছি। আর অ্যাকচুয়ালি গ্রাফটা তুমি যখন দেখবা তখন দেখবা যে এই সবগুলো লাইন একসাথে, ঠিক আছে? তখন তোমার বুঝে নিতে হবে যে কোনটা কি ডিনোট করে। আমি এখানে তিনটা দেখাইলাম, বাদ বাকিগুলো তোমরা নিজেরা দেখে নিবে। এখানে একটা একটা করে সিলেক্ট করে দেখা যায় যে কোন লাইন কোনটা। এখন আসি এখান থেকে আমরা কিভাবে মেজার করি। আমি স্লিং সাইক্রোমিটার দিয়ে ধরো আমার রুমের ড্রাই বাল্ব টেম্পারেচার আর ওয়েট বাল্ব টেম্পারেচার মেজার করলাম, ঠিক আছে? আমি জাস্ট এখন এই গ্রাফে দুইটা লাইন দেখাচ্ছি, ড্রাই বাল্ব আর ওয়েট বাল্ব। ধরো তুমি ড্রাই বাল্ব টেম্পারেচার মেজার করলা, সাইক্রোমিটারে আসলো 30 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এই যে এই লাইনটা, আমার এই লাইনটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস এর লাইন। এটা আমি পাইলাম ধরো ড্রাই বাল্ব টেম্পারেচার। আর ধরে নাও ওয়েট বাল্ব টেম্পারেচার পেলাম 25 ডিগ্রি সেলসিয়াস, এই লাইনটা। এই দুইটা টেম্পারেচার দিয়ে আমি কি একটা পয়েন্ট পাচ্ছি না? ইয়েস স্যার। আমি এই পয়েন্টটা পাচ্ছি। এখন এই পয়েন্টটা ধরে আমি বাদ বাকি সব প্রপার্টিজ মেজার করতে পারবো। কিভাবে? ধরো এখন আমি চাচ্ছি রিলেটিভ হিউমিডিটি। সো আমি এই পয়েন্ট ধরে রিলেটিভ হিউমিডিটির লাইনগুলো দেখবো। এই পয়েন্টটা কোথায় আছে? এই পয়েন্টটা আছে যে 60% আর 70%, এই দুইটা লাইনের মাঝখানে আছে না? তাহলে ড্রাই বাল্ব টেম্পারেচার যদি 30 ডিগ্রি আর ওয়েট বাল্ব টেম্পারেচার যদি 25 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে আমরা রিলেটিভ হিউমিডিটি কত পাচ্ছি? কত? অলমোস্ট 65%। এই চার্টে ধরো দেখা যাচ্ছে, চার্ট এখানে অটোমেটিক চলে আসে রিলেটিভ হিউমিডিটি 66%। সেভাবে আমরা রিলেটিভ হিউমিডিটি মেজার করলাম 66%। আবার আমরা যদি ভ্যাপার প্রেসার মেজার করতে চাই, এই লাইনগুলো হচ্ছে ভ্যাপার প্রেসারের, কিলো প্যাসকেলে আছে। এখান থেকে এই পয়েন্ট ধরে এই ভ্যাপার প্রেসারের লাইনে চলে যায়, আছে কোথায়? 2 পয়েন্ট কত আছে? 2.8 এর মতো আছে, 2.8 কিলো প্যাসকেলের মতো। এভাবে এক একটা টেম্পারেচারের জন্য আমরা এই বাদবাকি 5টা প্রপার্টি এই চার্ট থেকে মেজার করতে পারি। সো আমরা কিভাবে মেজার করি জিনিসটাকে বুঝতে পারছি? ইয়েস স্লিং সাইক্রোমিটার দিয়ে ফার্স্টে ওয়েট বাল্ব, ড্রাই বাল্ব টেম্পারেচার নেই, সেটাই চার্টে প্লট করলে আমরা একটা পয়েন্ট পাবো। এই পয়েন্টটা ধরে বাদবাকি যে লাইনগুলো আছে সেই লাইনগুলো দিয়ে আমরা বাদবাকি প্রপার্টি মেজার করতে পারি। আবার ধরো এই যে এয়ার ভলিউম, স্পেসিফিক এয়ার ভলিউম হচ্ছে এই লাইনগুলো, উপরে উঠলে কি পাই আমি? 0.88 এর থেকে কিছু বেশি, ধরো 0.883 আসছে। হ্যাঁ, 0.883 হচ্ছে আমার স্পেসিফিক ভলিউম। এইভাবে সাইক্রোমিটার ইউজ করে আমরা স্যার এয়ার ভলিউমটা কি জিনিস স্যার? এয়ার এয়ার ভলিউমটা কি জিনিস? এয়ার ভলিউম মানে হচ্ছে স্পেসিফিক এয়ার ভলিউম। স্পেসিফিক মানে হচ্ছে, ধরো স্পেসিফিক মানে হচ্ছে ইউনিট। সাপোজ তোমরা পড়ছো স্পেসিফিক হিট ক্যাপাসিটি, মানে আপেক্ষিক সুপ্ততা। একটা পড়ছিল হিট ক্যাপাসিটি আর একটা পড়ছিল স্পেসিফিক হিট ক্যাপাসিটি। হিট ক্যাপাসিটি কি ছিল? আমার টেম্পারেচার 1 কেলভিন বাড়াতে কি পরিমাণ হিট লাগে,
আর যখনই সেটা স্পেসিফিক হিট ক্যাপাসিটি হয়ে যায় সেটা হয় হচ্ছে গিয়ে 1 কেজি কোনো ম্যাটেরিয়ালের টেম্পারেচার 1 কেলভিন বাড়াতে কি পরিমাণ হিট লাগে। সো স্পেসিফিক মানে হচ্ছে ইউনিট, আর স্পেসিফিক ভলিউম মানে হচ্ছে আমার 1 ইউনিট ভলিউমে, মানে 1 মিটার কিউব ভলিউমে কি পরিমাণ এয়ার আছে সেটাকে আমরা বলি স্পেসিফিক এয়ার ভলিউম। এবার একটা জায়গার ভলিউম যদি 1 মিটার কিউব হয়, আয়তন যদি 1 মিটার কিউব হয়, 1 মিটার কিউব স্পেসে কি পরিমাণ এয়ার মলিকিউল আছে সেটা হচ্ছে আমার স্পেসিফিক এয়ার ভলিউম। তাহলে ওটা ডেনসিটি হয়ে গেল না স্যার? কোনটা? এয়ার ভলিউমটা। না, ডেনসিটি হলো না। ডেনসিটি কি আমার একক আয়তনে কি পরিমাণ ভর থাকে স্যার? রো ইকুয়ালস টু এম বাই ভি। স্পেসিফিক ভলিউম আর ডেনসিটি হচ্ছে একটা আরেকটার উল্টা। স্পেসিফিক ডেনসিটি হচ্ছে আমার রো ইকুয়ালস টু এম বাই ভি, মানে হচ্ছে কেজি পার মিটার কিউব, এটা হচ্ছে ডেনসিটির ইউনিট। আর স্পেসিফিক ভলিউম হচ্ছে উল্টা, মিটার কিউব পার কেজি, একটা আরেকটা রেসিপ্রোকাল, দুটো সেম না। বুঝতে পারছো? স্যার বুঝতে পারছি। মানে একটা হচ্ছে কেজি পার মিটার কিউব, আর একটা হচ্ছে মিটার কিউব পার কেজি। একটা আরেকটা যদি উল্টা করে দেয় তাহলে দুটো সেম না। স্যার আপনি যে বলেন যতগুলো মলিকিউল থাকবে, আমি মলিকিউল তোমাদের বোঝানোর জন্য বলছি, অ্যাকচুয়ালি সেটা তো আমি কেজিতে মানে নিয়ে আসবো। বুঝতে পারছো মানে কতখানি আছে। তো তোমাদের এই পার্ট বি এর জন্য কাজ হবে, এই যে আমি ওয়েবসাইটটা দেখালাম, এই লিংকটা স্লাইডে আছে, স্লাইডটা ক্লাসরুমে আছে, তোমরা ওই লিংকে যাবা, লিংকে যে কোনো একটা ড্রাই বাল্ব টেম্পারেচার, ওয়েট বাল্ব টেম্পারেচার ধরে নিবা, ধরে নিয়ে দেখবা যে বাদ বাকি যে 5টা প্রপার্টি আছে তোমরা মেজার করতে পারতেছো কিনা। কারণ এটা তোমার ফিউচারে লাগবে, পরীক্ষার সময় লাগবে ম্যাথ করতে। এই চার্ট কোশ্চেনের পিছনে দেওয়া থাকবে, তোমার ডাটা ওখান থেকে বের করে নিতে হবে। তো তোমরা ট্রাই করবা যে এই প্রপার্টি গুলো মেজার করতে পারছো কিনা। আর ফ্ল্যাশ পয়েন্টের জন্য তোমাদের ল্যাব রিপোর্ট লিখতে হবে। ল্যাব রিপোর্ট লিখবা হচ্ছে গিয়ে জাস্ট এই ফ্ল্যাশ পয়েন্ট পার্টে আমরা যে যে থিওরি গুলা ডিসকাস করলাম, এই থিওরি গুলা ছোট ছোট করে নিজের মতো করে লিখে দিতে হবে। তোমরা বই কপি করতে হবে না, স্লাইড কপি করতে হবে, জাস্ট নিজের মতো করে প্রতিটা পয়েন্ট যা বুঝছো ছোট ছোট করে লিখে দেবো, লিখে সাবমিট করবো। ক্লাসরুমে অলরেডি এক্সপেরিমেন্ট 1 এর জন্য এই একটা অ্যাসাইনমেন্ট অ্যাসাইন করা আছে, তোমরা ল্যাব রিপোর্টটা লিখে ওখানে জমা দিবে। ক্লাসরুমে কি সবাই আছো? স্যার ক্লাসরুম কোডটা যদি দিতেন। আচ্ছা, আমি ক্লাসরুম কোডটা দিচ্ছি। স্যার টাইম কতক্ষণ থাকবে জমা সাবমিট করার? নেক্সট ল্যাবের আগে, মানে 1 সপ্তাহ। আচ্ছা স্যার, একটা কোয়েশ্চেন ছিল আর কি। আচ্ছা স্যার, এই যে এই ক্ষেত্রে এই যে প্রথম যে ফ্ল্যাশ পয়েন্টার আছে ওইটার ক্ষেত্রে কি মানে কোনোটারই করতে হবে না, জাস্ট পয়েন্ট গুলা লিখে দিলেই হবে, তাই তো স্যার? রাইট। শুধু থিওরি তার মানে না স্যার? হ্যাঁ, এখানে তো এই এক্সপেরিমেন্টে কোনো ক্যালকুলেশন নাই যে ক্যালকুলেশন করব, জাস্ট থিওরিটাই লিখে দেব। আর যদি স্যার মানে কোন কোন পয়েন্ট গুলা লিখতে হবে স্যার, এটা কি একটু বলা যাবে নাকি স্যার ওই ভিডিও থেকে? ডিসকাস করছি, স্লাইডে যে পয়েন্টগুলো আছে ওগুলোই তো ডিসকাস করছি, এগুলোই। ঠিক আছে স্যার আমরা কি শুধু ফ্ল্যাশ পয়েন্টের উপরে ল্যাব রিপোর্ট লিখবো? হ্যাঁ, সাইক্রোমিটারের উপরে লিখতে হবে, সাইক্রোমিটারটা নিজেরা প্র্যাকটিস করবে। ক্লাসরুমের ইনভাইটেশন লিংক কোড আমি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। তোমরা কি সবাইকে অ্যাটেন্ডেন্স দিছো? জি স্যার, চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার ল্যাব রিপোর্ট নেক্সট উইকের মধ্যে জমা দিতে হবে। নেক্সট উইকের মধ্যে?
হ্যাঁ, আর কেউ কিছু বলতে যাচ্ছো, বলো। স্যার আমি হচ্ছে সেকশন এ এর আগের দিনও হচ্ছে আমি ভুলক্রমে সেকশন বি এর সাথে ক্লাস করছিলাম, তো আজকেও আমি সেকশন বি এর সাথে আবার ক্লাস করছি যাতে আমার দুইটাই সমন্বয় হয়ে যায়। স্যার আমার প্রেজেন্টটাতে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, রোল কত? 10 রোল 10। 10 স্যার। জি স্যার। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করি। স্যার আমার কিছু বলার ছিল। হ্যাঁ বলো। স্যার লাস্ট ক্লাসে আমরা ক্লাসের যে লাস্ট 1 ঘন্টা বা 1 ঘন্টা 15 মিনিট ছিল তখনই ল্যাব রিপোর্টটা করে জমা দিয়েছিলাম, ভিসকোসিটি টেস্ট এটা। আচ্ছা, আজকেরটা কখন জমা দিতে হবে স্যার? আমি একটু তোমরা যদি চাও এখনো দিতে পারো, টাইম হচ্ছে নেক্সট ল্যাবের আগ পর্যন্ত। আর তোমরা যদি চাও এখনো দিতে পারো, আমার কোনো সমস্যা নেই। নেক্সট ল্যাব মানে নেক্সট ওয়েডনেসডে? নেক্সট উইক, রাইট। স্যার আজকে আমার প্রথম ক্লাস স্যার। এর আগের ল্যাব রিপোর্টে স্যার এর আগের ক্লাসের ভিডিওটি কি পাওয়া যাবে? ক্লাসরুমে দেওয়া আছে, স্যার থ্যাংক ইউ। গুগল ক্লাসরুমে আগের ল্যাবের ভিডিও দেওয়া আছে। স্যার আমরা কি লিভ করবো স্যার এখন? হ্যাঁ, ক্লাস শেষ, তোমরা লিভ করতে পারো। ট্রিপলি ক্লাস হবে নাকি? ট্রিপলি ক্লাস হবে কিনা আমি ঠিক বলতে পারতেছি না, তোমরা জয়েন করে দেখি। স্যার অ্যানাউন্সমেন্ট তো দিয়ে দিছে যে ট্রিপলি ক্লাস হবে না আজকে। হবে না তাহলে নাই। আচ্ছা, আল্লাহ হাফেজ তাহলে সবাই, নেক্সট উইক আবার ইনশাআল্লাহ দেখা হবে। ঠিক আছে, ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার।